আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে একটা নতুন টপিক পড়বো এবং খুবই মজার একটা টপিক। আশা করি যদি খেয়াল করো তাহলে ক্লাসে এটা শেখা হয়ে যাবে। সেটা হচ্ছে যে সংবেদী অঙ্গ। হ্যাঁ, আসলে গাছপড়িংয়ের এখনকার যে টপিকগুলো রয়েছে এগুলো জাস্ট একটু গুছিয়ে নেওয়ার ব্যাপার, এটা আগেরগুলোর মতো এত জটিল না। তুমি যদি আমার লেকচারগুলো ফলো করো এবং খেয়াল করো কোনটার পর কোনটা পড়াচ্ছি, তাহলে তোমাদের ক্লাসেরই শেখা হয়ে যাওয়ার শিখে ফেলার কথা। হ্যাঁ, তো আমরা ইতিমধ্যে তোমরা যারা আগে ক্লাসগুলো করো নাই, সিরিয়ালি সবকটা ক্লাস করে তারপর এই ক্লাসটা করবা। ওকে, ফাইন। তো আমরা আজকে যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ। ঘাসফড়িংয়ের কি অঙ্গ? ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ। হ্যাঁ, ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ। ঠিক আছে, এখন সংবেদী অঙ্গ বলতে কি বুঝি আমরা? সংবেদীকে ইংলিশে বলা হয় সেন্সরি। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না জিনিসটা অনেক সেন্সিটিভ। হ্যাঁ, সংবেদী হচ্ছে জিনিসটা যে আমরা কোনো কিছুকে বুঝতে পারি বা অনুধাবন করতে পারি, যেটার মাধ্যমে সেটাকে বলা হয় সংবেদী। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি না, মানুষ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় প্রাণী। 5টা ইন্দ্রিয় আছে, যেমন আমরা দেখতে পারি একটা ইন্দ্র, তারপর আমরা শুনতে পারি আরেকটা ইন্দ্র, তারপর আমরা স্বাদ নিতে পারি আরেকটা ইন্দ্র, আমাদের স্পর্শ নিতে পারি একটা ইন্দ্র, দেখতে পারি এটা ইন্দ্র। এরকম 5টা ইন্দ্র আছে আমাদের। হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় বলে থাকি। তো এই ঘাসফড়িংয়েরও কয়েকটা ইন্দ্র আছে, মানে ঘাসফড়িংয়ের পঞ্চ ইন্দ্রিয় বলতে হচ্ছে যে এর কয়েকটা। এখন এই ইন্দ্রিয়গুলো আমাদের দেখো, আমরা শ্রবণেন্দ্রিয় মধ্যে আমরা শ্রবণটা করতে পারি কানের মাধ্যমে, তাহলে কানেরটা সংবেদী অঙ্গ। আমরা স্বাদ নিতে পারি জিহ্বাটার মাধ্যমে, জিহ্বা আমাদের একটা সংবেদী অঙ্গ। আমরা ঘ্রাণ নিতে পারি নাকের মাধ্যমে, তাহলে নাক একটা সংবেদী অঙ্গ। ঠিক আছে, তাহলে যে অঙ্গগুলোর মাধ্যমে আমরা সংবাদ নেই বা যে অঙ্গগুলোর মাধ্যমে আমরা সেন্স গ্রহণ করি বা সংবাদ গ্রহণ করি, সেটাকে আমরা বলি সংবেদী অঙ্গ। তো ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ঠিক তাই। ঘাসফড়িংয়ের যে অঙ্গটা দিয়ে দেখবে সেটা হচ্ছে একটা সংবেদী অঙ্গ, যেটা দিয়ে সে শুনবে সেটা আরেকটা সংবেদী অঙ্গ। ঠিক আছে, এইরকমভাবে ঘাসফড়িংয়ের এই সংবেদী অঙ্গগুলোকে আমরা ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গগুলোকে প্রায় এরকম 5টা ভাগে আমরা ভাগ করতে পারি বই অনুসারে। তো আমরা যদি বলি যে এটা কীভাবে মনে রাখবো, জিনিসটা এইভাবে মনে রাখতে পারি যে স্বাদকে আমরা কি করি? গ্রাস করি না? আমরা স্বাদকে কি করি? গ্রাস করি, তাই না? আমরা স্বাদকে কি করে থাকি? গ্রাস করে থাকি। তো আমরা এটা এইভাবে মনে রাখতে পারি যে কীভাবে মনে রাখবো? স্বাদ, আমরা মনে রাখবো স্বাদ। দেখো, নতুন মার্কার দিয়ে লিখছি তাও যেমন হচ্ছে। তা দেখো, আমরা মনে রাখবো হচ্ছে কি, এই যে কি সংবেদী অঙ্গ আছে সেটা আমরা মনে রাখবো হচ্ছে এই শব্দটা দিয়ে, স্বাদ গ্রাস। হ্যাঁ, স্বাদ গ্রাস, গ্রাস্প। এই শব্দটা দিয়ে আমরা মনে রাখতে পারি সহজে, স্বাদ গ্রাস্প। গ্রাস্প করা মানে কি? গ্রাস, এই যে আমরা যদি ইংলিশ শব্দটা চিন্তা করি, এই গ্রাস্প মানে গ্রহণ করা। হ্যাঁ, তো স্বাদ গ্রাস্প, এই শব্দটা একটু মনে রাখবো আমরা। তো ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ কীভাবে মনে রাখবো? সংবেদী অঙ্গ কী আছে আমরা মনে রাখবো কি? স্বাদ গ্রাস্প, এই শব্দটা দিয়ে মনে রাখবো। আমরা কি দিয়ে মনে রাখবো? ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ কী আছে আমরা মনে রাখবো হচ্ছে এই স্বাদ গ্রাস্প, এই শব্দটা দিয়ে মনে রাখবো। ওকে, ফাইন। তো আমরা প্রথমে যদি আসি, এই যে স্বাদ দিয়ে আমরা মনে রাখবো কি? স্বাদেন্দ্রিয়। এই শব্দটা দিয়ে, এই অংশটা দিয়ে আমরা মনে রাখবো স্বাদেন্দ্রিয়। ওকে, আবার এই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে দর্শনেন্দ্রিয়। হ্যাঁ, দর্শনেন্দ্রিয়। আর এই গ্রা দিয়ে আমরা মনে রাখবো ঘ্রাণেন্দ্রিয়। আমরা কি মনে রাখবো? ঘ্রাণেন্দ্রিয়। আর এই স্পর্শ দিয়ে আমরা মনে রাখবো স্পর্শেন্দ্রিয়। হ্যাঁ, স্পর্শেন্দ্রিয়। ঠিক আছে, আমরা এই স দিয়ে মনে রাখবো আমরা কি? শ্রবণেন্দ্রিয়। শব্দ শ্রবণেন্দ্রিয়, আমরা মনে রাখবো শ্রবণেন্দ্রিয়। তাহলে দেখো, আমরা কি পাইলাম? আমরা কি পাইছি খেয়াল করো তো। আমরা পাইছি যে ঘাসফড়িং বিভিন্ন সংবাদ গ্রহণ করে, বিভিন্ন ইন্দ্রিয় তার মধ্যে আছে। এটার মধ্যে 5টা ইন্দ্রিয় তোমাদের বই বলা আছে। 5টা ইন্দ্রিয়, একটা হচ্ছে স্বাদেন্দ্রিয়, যেটা দিয়ে সে স্বাদ নিবে। হ্যাঁ, একটা কি? আর একটা হচ্ছে কি, যেটা দিয়ে সে দেখবে, দর্শন করবে, সেটা হচ্ছে দর্শনেন্দ্রিয়। হ্যাঁ, এখানে
এই দর উপর বেশি চাপ দিও না, তাহলে অন্যরকম শোনাবে। তারপর দেখো ঘ্রাণেন্দ্রিয়। ঘ্রাণেন্দ্রিয় মানে কি? ঘ্রাণেন্দ্রিয় মানে হচ্ছে যেটা দিয়ে আমরা গন্ধ শুঁকতে পারি। আর স্পর্শেন্দ্রিয় মানে কি? স্পর্শেন্দ্রিয় হচ্ছে যেটা দিয়ে আমরা স্পর্শটা বুঝতে পারি। যারা যারা টাচমি এই যে কে টাচ করতেছে সেটা তুমি বুঝতে পারবা, মানে কেউ 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 টাচ করতেছে কিনা সেটা বুঝতে পারবা, এটা হচ্ছে স্পর্শেন্দ্রিয়। তারপরে শ্রবণেন্দ্রিয় হচ্ছে যেটা দিয়ে আমরা শুনতে পারি যে কেউ কোনো কথা বলতেছে কিনা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই যে দেখো গাসপরিণের এই পাঁচটা ইন্দ্র আমরা মনে রাখবো যে স্বাদ গ্রাস, তো স্বাদ দিয়ে স্বাদ, দ দিয়ে দর্শনেন্দ্রিয়, ঘ্রা দিয়ে ঘ্রাণেন্দ্রিয়, স্প দিয়ে স্পর্শেন্দ্রিয়, স দিয়ে শ্রবণেন্দ্রিয় বা শব্দ। ঠিক আছে, এখন আমরা এই জিনিসগুলো একটু করে আমরা এখন এই পাঁচটা জিনিস আমরা একটু সিরিয়ালি লিখি, উপর থেকে নিচ পর্যন্ত যদি লিখি তাহলে কীরকম হয় জিনিসটা। এক নম্বর হচ্ছে কি বলছিলাম আমরা, কি বলছিলাম? প্রথমটা হচ্ছে স্বাদেন্দ্রিয়। হ্যাঁ, স্বাদেন্দ্রিয়। এখন তাহলে এই স্বাদেন্দ্রিয় হয় দুই নম্বর কি? স্বাদগ্রাস। হ্যাঁ, তো দর্শনেন্দ্রিয় এগুলো একটু মুখস্থ করে ফেলে এখনই। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়। হ্যাঁ, ঘ্রাণেন্দ্রিয়। তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে কি? চার নম্বর হচ্ছে স্পর্শেন্দ্রিয়। ওই যে স্বাদ গ্রাস দিয়ে মনে রাখবা, স্পর্শেন্দ্রিয়। আর লাস্টে আমরা যদি বলি আমরা স্পর্শেন্দ্রিয়, এবং লাস্টে আমরা কি বলবো? পাঁচ নম্বরটাতে কি ছিল? শ্রবণেন্দ্রিয়। হ্যাঁ, শ্রবণেন্দ্রিয়। তো এই পাঁচটা জিনিস আমরা পড়বো, একসাথে করে পড়ে ফেলবো, আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে, কঠিন কিছু না, জাস্ট মনে রাখো। তাহলে স্বাদেন্দ্রিয় স্বাদটা সে কিসের মাধ্যমে নিবে? এই যে দেখো, তো স্বাদ তো মুখের মাধ্যমে নিবে। কিসের মাধ্যমে? মুখ। সিম্পল। তাহলে আমরা বলতে পারি এই স্বাদেন্দ্রিয়টা মুখোপাঙ্গে থাকে। গাসপরিণের কি থাকে? মুখোপাঙ্গে থাকে। তা আমরা এই কথাটা বলতে পারি যে এদের স্বাদেন্দ্রিয়টা কোথায় অবস্থিত? মুখোপাঙ্গে অবস্থিত। হ্যাঁ, এদের স্বাদেন্দ্রিয়টা মুখোপাঙ্গে অবস্থিত। তো এদের স্বাদেন্দ্রিয়টা কোথায় অবস্থিত আমরা কিভাবে বলবো? যে বিভিন্ন ছোট বিভিন্ন অঙ্গ অতি সহজে স্বাদ নিতে পারে, মানে বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারে। তাহলে দেখো এই স্বাদ অনুভূতির অঙ্গটা মুখোপাঙ্গে অবস্থিত। তা আমরা কি বলতে পারি? আমরা এই লাইনটা যদি একটু কীভাবে বলি যে স্বাদ নেওয়ার অঙ্গটা মানে স্বাদ অনুভূতির অঙ্গ। হ্যাঁ, তাহলে দেখো স্বাদেন্দ্রিয়র অঙ্গটা বা স্বাদ অনুভূতির যে অঙ্গটা, স্বাদ নিবে যে অঙ্গের মাধ্যমে, এই স্বাদ অনুভূতির অঙ্গটা কোথায় অবস্থিত? অঙ্গ কোথায় থাকবে? মুখোপাঙ্গে থাকে। হ্যাঁ, কারণ মুখ দিয়ে তো স্বাদ নিবে, মুখোপাঙ্গে অবস্থান করে থাকে। এখন আমি যদি আরো একটু স্পেসিফিকলি যদি বলতে চাই যে স্যার মুখোপাঙ্গের কোন জায়গাটার মধ্যে থাকবে, ওই যে আমরা পড়ছিলাম না মুখোপাঙ্গ কি ছিল? উপরে ল্যাব্রাম, নিচে লেভিয়াম, তারপরে কি ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এরকম ছিল না? তাহলে ম্যাক্সিলার মধ্যে ছিল একটা ম্যাক্সিলারি পাল্প, লেভিয়ামের মধ্যে ছিল একটা লেবিয়াল পাল্প। দুই জায়গায় পাল্প ছিল না? একটা ম্যাক্সিলারি পাল্প, একটা লেভিয়াল পাল্প। এই দুই পাল্পই কি করবে? স্বাদ নিবে। তো আমরা একটু মনে রাখবো কিভাবে স্বাদ অনুভূতির অঙ্গটা মুখোপাঙ্গে থাকে। এটা তো এমনিতেই বুঝতেছি, কারণ মুখ দিয়ে আমরা খাবার খাই, মুখ দিয়ে তো স্বাদ নিতে হবে, তো মুখোপাঙ্গে থাকবে। স্পেসিফিকলি কোথায় থাকবে? দুইটা জায়গায়, দুইটা পাল্পে। মুখোপাঙ্গের যে দুই জায়গায় পাল্প থাকে, একটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, একটা হচ্ছে লেভিয়াল পাল্প। তো দেখো আমরা দ্বিতীয় লাইনটা বলতে পারি যে ম্যাক্সিলারি পাল্প ও লেভিয়াল পাল্প। একটু খেয়াল করো, ম্যাক্সিলারি পাল্প ও লেবিয়াল পাল্প, ম্যাক্সিলারি পাল্প ও কি লেবিয়াল পাল্প। তোমাদেরকে এগুলা পড়াইছি আমি। হ্যাঁ, ম্যাক্সিলারি পাল্প ও কি লেবিয়াল পাল্পে, হ্যাঁ, পাল্পে কিছু রোম থাকে, ওই এরকম চুলের মতো কিছু রোম থাকে, হ্যাঁ, আমাদের যেমন রোম থাকে না, ওইরকম। তো এই ম্যাক্সিলারি পাল্প ও লেবিয়াল পাল্পে উপস্থিত রোম দিয়ে এরা স্বাদ গ্রহণ করে। তো দেখো ম্যাক্সিলারি পাল্প ও লেবিয়াল পাল্পে উপস্থিত রোমগুলোই এদের স্বাদটাকে গ্রহণ করবে। ওকে, ফাইন। তারপরে আমরা যদি এই জায়গাটাতে আসি, একটু খেয়াল করি। দর্শনেন্দ্রিয় বলতে আমরা কি বুঝি? দর্শনেন্দ্রিয় হচ্ছে যেটা দিয়ে আমরা দেখি, বা গাসপরিণ যেটা দিয়ে দেখে। তো সিম্পল, তোমরা জানো গাসপরিণ দুইটা জিনিস দিয়ে দেখে। একটা হচ্ছে পুঞ্জাক্ষী, হ্যাঁ, পুঞ্জাক্ষী থাকবে,
পুঞ্জাক্ষী, দুইটা পুঞ্জাক্ষী থাকবে, আর কি থাকবে বলো তো, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটে সরলাক্ষী থাকবে, এগুলা দিয়ে সে দেখবে। তো আমরা দর্শনেন্দ্রিয়ের অঙ্গগুলো কি, দর্শনেন্দ্রিয় অঙ্গগুলো হচ্ছে অর্থাৎ দর্শনাঙ্গগুলো কি হচ্ছে, এদের দর্শনাঙ্গ হচ্ছে আমরা যদি বলতে পারি, একটা মার্কার নিয়ে আসি, আমার মার্কারটা ডিস্টার্ব দিচ্ছে। ওকে ফাইন, আমরা এখন জানবো যে দর্শনাঙ্গগুলো কি। এগুলো তো জাস্ট একটু খেয়াল করবা, জাস্ট 5টা নাম মনে রাখলে তোমার এই জিনিসগুলো অটো মনে হয়ে যাবে। তাই আমি যদি একটু করে বলি যে দর্শনীয় হচ্ছে এদের দর্শনাঙ্গ, এদের দর্শনাঙ্গ হলো পুঞ্জাক্ষী ও সরলাক্ষী। হ্যাঁ, পুঞ্জাক্ষী ও কি সরলাক্ষী, এটার মাধ্যমে ওরা দেখতে পারে। এখন পুঞ্জাক্ষী এবং সরলাক্ষী এগুলো আমরা বিস্তারিত আজকেই পড়বো। আমাদের আজকের পড়াই হচ্ছে পুঞ্জাক্ষী নিয়ে পড়বো। আমরা পুঞ্জাক্ষীটাকে ডিটেইলি পড়বো। তো একটু করে তোমাদেরকে বলে রাখি যে পুঞ্জাক্ষীটার কাজ কি। পুঞ্জাক্ষীটার কাজ হচ্ছে যে প্রতিবিম্ব গঠন করা, আর সরলাক্ষীর কাজ হচ্ছে আলোর তীব্রতা অনুভব করা। দুইটা দুই রকম কাজ। একটা হচ্ছে প্রতিবিম্ব গঠন করে, মানে যা দেখি এটা একটা প্রতিবিম্ব গঠন করে। তো প্রতিবিম্ব গঠন করে, আবার এটার কাজ হচ্ছে কি আলোর তীব্রতা অনুভব করে। আলোর তীব্রতা মানে আলো হঠাৎ করে বাড়ায় দেওয়া কমায় দেওয়া, আলোর তীব্রতা। হ্যাঁ, আলোর তীব্রতা অনুভব করে। যে তোমরা আমি যে লাইটটা, আমি এই পাশের লাইটটা দিয়ে নিভাইয়া দিই, এই তোমরা এখন বুঝতে পারছো। আমি জ্বালায় দিলে আবার কিন্তু বুঝতে পারো। তো ওই ঘাস ফড়িংগুলো এটা পারে, হ্যাঁ, এতে প্রতিবিম্ব গঠন করতে পারে এই পুঞ্জাক্ষী দিয়ে, আর আলোর তীব্রতা অনুভব করতে পারে ওই সরলাক্ষী দিয়ে। এখন আমরা যদি বলি এই জায়গাটাতে আসি যে ঘ্রাণটা কি দিয়ে হয়, ঘ্রাণ মানে শুঙ্গ, সেটা দিয়ে সে শুকতে পারে। তো শুঙ্গ কি, শুঙ্গটা হচ্ছে অ্যান্টেনা। তাহলে দেখো ঘ্রাণ মানে এদের ঘ্রাণাঙ্গ, এদের হচ্ছে যে এদের ঘ্রাণ নেওয়ার যে অঙ্গটা, সেটাকে আমরা বলতে পারি যে কি বলবো আমরা, এই ঘ্রাণেন্দ্রিয়টা হচ্ছে দুইটা অ্যান্টেনা। এইরকম দুইটা অ্যান্টেনা থাকে না, সামনে দুইটা অ্যান্টেনা। তো আমরা বলতে পারি দুটি। হ্যাঁ, তো এদের ক্ষেত্রে আমরা কি থাকবে, এদের ক্ষেত্রে থাকবে হচ্ছে দুটি অ্যান্টেনা বা শুঙ্গ। এই হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়ের অঙ্গটা। হ্যাঁ, তো দুটি অ্যান্টেনা বা শুঙ্গ এবং এই অ্যান্টেনা বা শুঙ্গ কি করতে পারে, ঘ্রাণ নিতে পারে, শুকতে পারে। শুঙ্গের কাজই হচ্ছে শুকতে পারা, এদিকে দিক নাড়াচাড়া করে খাদ্য নির্বাচন করে। হ্যাঁ, অর্থাৎ স্বাদ নিবে এরা। হ্যাঁ, এরা কি সৌরভ সংগ্রহ করবে, ঘ্রাণ নিবে, সৌরভ বা ঘ্রাণ সংগ্রহ করে। হ্যাঁ, সৌরভ বা ঘ্রাণ নেই, সৌরভ বা ঘ্রাণ নিয়ে, ঘ্রাণটা নিয়ে খাবার নির্বাচন করে, খাদ্য নির্বাচন করে, ঘ্রাণ নিয়ে খাদ্য নির্বাচন করে। হ্যাঁ, খাদ্য নির্বাচন করে। ওকে ফাইন, আমরা যদি একটু নিচেটাতে যাই, তো ইটস সিম্পল পারবা, দুইটা অ্যান্টেনা বা শুঙ্গ, এগুলা ঘ্রাণ বা সৌরভ নিয়ে খাদ্যটাকে নির্বাচন করে, খাবারটাকে খাবে কি খাবে না। তা আমরা অনেক সময় এই খাবার খাওয়ার আগে খাবারটা নষ্ট হয়ে গেছে কিনা সেটা অনেক সময় শুকিয়ে দেখি আমরা। যাই হোক, তারপরে স্পর্শেন্দ্রিয়টা হচ্ছে যে টাচ করলে বুঝতে পারবে, বা কোনো কিছুকে সে বুঝতে পারবে যে কেউ কি টাচ করতেছে কিনা। ওকে, তাহলে দেখি আমরা যদি একটু করে খেয়াল করি, এই স্পর্শেন্দ্রিয় যদি আমরা একটু দেখি, স্পর্শেন্দ্রিয়টা কোনটা একটু পরে আসবো। আমরা এখন শ্রবণেন্দ্রিয়টাতে আসি। শ্রবণেন্দ্রিয়টা ভালো করে খেয়াল করো। শ্রবণেন্দ্রিয়টা হচ্ছে তোমাদেরকে অলরেডি বলে ফেলছিলাম যে ঘাস ফড়িংটা শুনতে পারে কোন অঙ্গটা দিয়ে শুনতে পারে। তোমাদেরকে আগে একটু করে বলছিলাম, সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের যে উদরটা থাকে, এটা তো যদি বক্ষ হয়, তোর এটা বক্ষ, তোর এটা হচ্ছে উদর। তো ঘাস ফড়িংয়ের যে উদর আছে, এই উদরের মধ্যে কয়টা খণ্ড, 11টা খণ্ড না? এই উদরটার মধ্যে কয়টা খণ্ড তোমরা অলরেডি জানো, উদরের মধ্যে 11টা খণ্ড। এগুলো জাহাজিরা করে ফেলতে হবে একদম। প্রত্যেক দিন আগের পড়াগুলা তুমি নতুন লেকচারে আসার আগে আগের নোটটা রিভাইজ দিয়ে পুরোটা খেয়ে ফেলতে হবে, যেন একটা পয়েন্টের জন্য না হারায়, হাতছাড়া হয়। তো যাই হোক, পুরা উদরটার মধ্যে 11টা খণ্ড। ধরো এটা হচ্ছে 1 নম্বর খণ্ড, আর ধরো হচ্ছে এটা হচ্ছে 10 নম্বর খণ্ড। ঠিক আছে, 2টা খণ্ড আপাতত মাথায় রাখো। তো তোমাদেরকে আমি বলছিলাম যে প্রথম উদরীয় খণ্ডের দুই পাশে একটা শ্রবণথলি বা টিম্প্যানাম থাকে, একটা শ্রবণথলি থাকে, এবং এই পাশে একটা শ্রবণথলি। তো 2টা শ্রবণথলি দুই পাশে থাকবে, এদেরকে আমরা টিম্প্যানাম বলি। আর এই শ্রবণথলিটাকে যে ঘিরে রাখে তাকে আমরা টিম্প্যানিক পর্দা বলে থাকি, টিম্প্যানিক পর্দা। তো অঙ্গটার নাম যদি হয় শ্রবণথলি, আর যে পর্দাটা তাকে আমরা কি বলবো, টিম্প্যানিক পর্দা।
আমরা কি বলবো, এই টিম্পেনিক পর্দা বলবো। আমরা বলবো হচ্ছে এটা টিম্পেনিক পর্দা। ওকে ফাইন। তাহলে এটা যে থলিটা দেখতেছি শ্রবণ থলি, আর যে পর্দাটা দেখতেছি টিম্পেনিক পর্দা। ওকে, এখন আমরা যে জায়গাটা, এই জায়গাটাতে আসি, যে এইগুলা দিয়ে ওই টিম্পেনিক পর্দার ভিতরে শ্রবণতলিটা আছে। আমাদেরও একটা টিম্পেনিক পর্দার ভিতরে অন্তঃকরণটা আছে, ওইরকম একটা পর্দা থাকবে, একটা পর্দার ভিতরে একটা অঙ্গ থাকবে। এই অঙ্গটার নাম শ্রবণতলি বা টিম্প্যানাম। টিম্প্যানাম, তাহলে ভালো করে খেয়াল করো, একটু ভালো করে দেখো। দেখো তো আমি কি বলছি, যেটা বাইরে একটা পর্দা থাকবে টিম্পেনিক পর্দা, তার ভিতরে একটা অঙ্গ থাকবে, এটার নাম হচ্ছে টিম্প্যানাম বা শ্রবণতলি। তো ওই টিম্প্যানাম বা শ্রবণতলি দিয়েই কিন্তু এরা শুনতে পারে। এরা কি করতে পারে, এরা শুনতে পারে। তো এদের কানগুলো হচ্ছে এইখানে, সোজা হিসাব যেটা। এখন কথা হচ্ছে আর কিছু দিয়ে কি এরা শুনতে পারে? হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, এই যে 10-এর মধ্যে একটা শূন্য আছে না, 10-এর মধ্যে একটা শূন্য বা ফুটা আছে, এই ফুটাটা মনে রাখবে, এটা একটা পায়ুছিদ্র। তো দেখো 10 নম্বর খণ্ডকে একটা পায়ুছিদ্র থাকে, তোমরা জানো, পায়ুছিদ্র থাকে তোমরা জানো। এখন পায়ুছিদ্রের দুই পাশে কি 10 নম্বর খণ্ডকে কি থাকে, অ্যানাল সার্কি থাকে না, অ্যানাল সার্কি থাকে। এটা যদি পায়ুছিদ্র হয়, পায়ুছিদ্রের দুই পাশে পায়োসার্কি থাকে। পায়োছিদ্রের দুই পাশে কি থাকে বলো, পায়োছিদ্রের দুই পাশে থাকে পায়োছিদ্রের দুই পাশে থাকে পায়োসার্কি। হ্যাঁ, তাহলে আমরা পায়োসার্কি, তো আমরা বলতে পারি, মনে রাখবো আমরা যে 1 নাম্বার এবং 10 নাম্বার, 1 নম্বরের টিম্প্যানাম পর্দা টিম্পেনিক বা টিম্প্যানাম, আর 10 নম্বরে যে পায়োসার্কি। 1 নম্বরে টিম্প্যানাম, 10 নম্বরে পায়োসার্কি। আমরা তো জানি একের মধ্যে টিম্প্যানাম তো বলছি, 10-এর মধ্যে একটা শূন্য আছে, একটা ফুটা আছে, ওই ছিদ্রটাই হচ্ছে কি পায়োছিদ্র। মনে রাখবা, ওই পায়োছিদ্রের দুই পাশে পায়োসার্কি থাকে। পায়োছিদ্রের দুই পাশে কি থাকে, পায়োসার্কি থাকে, যেটাকে আমরা অ্যানাল সার্কি বলতে পারি। ইংলিশে বললে পায়োর ইংলিশ হচ্ছে অ্যানাল, তো অ্যানাল সার্কি। তো পায়োসার্কি বা কি সার্কি, অ্যানাল সার্কি। তো আমরা যদি একটু করে এইভাবে যদি মনে রাখতে পারি যে শ্রবণেন্দ্রিয়টা কোথায় আছে, শ্রবণেন্দ্রিয় হচ্ছে 1 আর 10-এ, 1 আর 10। শ্রবণেন্দ্রিয় কোথায়, 1 আর 10-এ। 1-এর মধ্যে টিম্প্যানাম থাকে, টিম্প্যানিক পর্দা দিয়ে আবৃত থাকে। ওই টিম্প্যানিক পর্দা দিয়ে আবৃত টিম্প্যানাম দিয়ে শুনতে পারবে। আর 10 নম্বরে যেহেতু পায়োছিদ্রের দুই পাশে পায়োসার্কি থাকবে, ওই পায়োসার্কি দিয়ে এরা শুনতে পারবে। এখন পায়োসার্কি দিয়ে এরা শুনতে পারে, মনে রাখবো পায়োসার্কিতে কিছু রোম থাকে, রোম। এই পায়োসার্কির রোমগুলো দিয়ে এরা শুনতে পারে, এরা শুনতে পারে। তো আমরা দুই জায়গায় পায়োসার্কির যে রোম, এগুলো দিয়ে শুনতে পারি। সব কিছু কি ওকে কিনা আমাকে একটু কনফার্ম করিও, বা জিনিসগুলো তোমরা বুঝতেছো কিনা। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো আমরা এটা কি করব, তাহলে আমরা এই জায়গাতে আসি। আমরা এটা দিয়ে একটু করে দুইটা জিনিস মনে রাখবো। তাহলে আমরা শ্রবণেন্দ্রিয় মানেই হচ্ছে কি 1 আর 10 চিন্তা করব। তো 1-এর মধ্যে কি আছে, 1-এর মধ্যে যেটা আমরা বলতে পারি, যেটা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে কি যে 1-এর মধ্যে রয়েছে যে প্রথম উদরীয় খণ্ডকে, প্রথম উদরীয় খণ্ডকে টিম্পেনিক পর্দা দিয়ে আবৃত, টিম্পেনিক পর্দা দ্বারা আবৃত টিম্প্যানাম। হ্যাঁ, টিম্প্যানাম বা শ্রবণথলি, বা কি বা হচ্ছে শ্রবণথলি। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে 2 নম্বর কি, আর এটা হচ্ছে প্রথম উদরীয় খণ্ডকে অবস্থিত টিম্পেনিক পর্দা দ্বারা আবৃত টিম্প্যানাম বা কি শ্রবণথলি। আর হচ্ছে দশম উদরীয় খণ্ডকে অবস্থিত কি বলো, অবস্থিত পায়োসার্কি, পায়োসার্কি। ঠিক আছে, আমরা এটা দিয়ে শুনতে পারবো। তো পায়োসার্কিতে অবস্থিত রোম দিয়ে এরা শুনতে পারে। তো এক কথায় টিম্প্যানাম দিয়ে শুনে, আর হচ্ছে কি টিম্প্যানাম দিয়ে শুনবে, আর কি দিয়ে শুনবে একটু খেয়াল করো। এক হচ্ছে টিম্প্যানাম দিয়ে শুনবে, আর হচ্ছে পায়োসার্কি দিয়ে শুনবে। ওকে, ওকে, এই পর্যন্ত সবকিছু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। তাহলে দেখো, এই স্বাদেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় এবং কি শ্রবণেন্দ্রিয়, তাহলে আমরা এই 3টা জিনিস একটা গেল, তারপরে 2টা, তারপরে হচ্ছে
কয়টা, 5টা, মানে 3টা 4টা, তাহলে 1 2 3, এই যে 4টা গেছে, এখানে বাকি রইল কোনটা, আমরা বাকি রাখলাম এই স্পর্শেন্দ্রিয়টা বাকি রাখলাম। এখন দেখো স্পর্শ কিন্তু দেখো স্পর্শটা আমি কেন বাকি রাখছি, কারণ আমরা স্পর্শ দেখো আমরা হাতে টাচ করলে আমরা বুঝতে পারি, আমাদেরকে কেউ পায়ে টাচ করলে আমরা বুঝতে পারি, আমাদেরকে কেউ হ্যাঁ আর কোথাও বলবো না, অন্য জায়গায় টাচ করলে আমরা বুঝতে পারি। তো দেখো এই স্পর্শেন্দ্রিয়টা হচ্ছে বিভিন্ন জায়গায় টাচ করলে এটা বুঝতে পারা যায়। তো আমরা যদি একটু চিন্তা করি তাহলে এইটা স্পর্শেন্দ্রিয়টা বিভিন্ন জায়গায় থাকবে, স্পর্শন করার যে জিনিসটা বিভিন্ন জায়গায় থাকবে। এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, আমি এখানে যে 1 নাম্বার পড়লাম, এখানে যে আমি 2 নাম্বার পড়লাম, এখানে যে আমি 1 1 3 আর 5, 1 3 এবং 5, 1 3 এবং 5-এর মধ্যে কিছু রোম থাকবে, ওইগুলো দিয়েই আমরা কি করতে পারি, আমরা স্পর্শটা বুঝতে পারি। দেখো এই যে 1 নাম্বারে কি থাকবে, 1 নাম্বারে যে লেবিয়াল পাল্পের যে রোম থাকে, উপস্থিত রোম, তো দেখো লেবিয়াল পাল্পের যে উপস্থিত রোম, এটা দিয়ে ওরা স্বাদ নিতে পারে, পাশাপাশি এই রোমের মাধ্যমে এরা স্পর্শ নিতে পারে। মনে রাখবা যেখানে যেখানে রোম আছে সেখানে সেখানে স্পর্শটাও নিতে পারবে, এরা স্পর্শটা বুঝতে পারবে। তো খেয়াল করো স্বাদেন্দ্রিয় মানে এই রোমটার বেসিক্যালি কাজ হচ্ছে স্বাদ নেওয়া, কিন্তু রোমের সকল রোমের আরেকটা কাজ হবে পাশাপাশি স্পর্শ নেওয়া, স্পর্শটা বুঝতে পারা। তো দেখো তাহলে এখান থেকে এই যে দেখো এই স্বাদেন্দ্রিয় মানে ওই লেবিয়াল পাল্প এবং ম্যাক্সিলারি পাল্পের রোমগুলো একই সাথে স্পর্শ অনুভব করতে পারবে, যেমন স্বাদ নিতে পারবে এরকম স্পর্শ অনুভব করতে পারবে। তারপর এখানে খেয়াল করো ঘ্রাণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়ের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে অ্যান্টেনা বা শুঙ্গ রয়েছে, এটা ঘ্রাণ গ্রহণ করে, তো সৌরভ বা ঘ্রাণ গ্রহণ করে। এখন তাহলে অ্যান্টেনা বা শুঙ্গের মধ্যেও কিছু কিছু রোম থাকবে। হ্যাঁ, তো দেখো অ্যান্টেনা বা শুঙ্গ যাতে কি থাকবে, এর মধ্যেও কিন্তু কি থাকবে, ঘ্রাণ থাকবে। তো দেখো মানে এই অ্যান্টেনা বা শুঙ্গের মধ্যেও কিছু রোম থাকবে, শুঙ্গে রোম, হ্যাঁ সঙ্গে অবস্থিত রোম, তো অবস্থিত রোম। হ্যাঁ, এখন দেখো এই যে দেখো অ্যান্টেনা বা শুঙ্গ কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া, এবং এর মধ্যে যে রোমটা, এই রোমটার মেইন কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া। তো রোমের আরেকটা কাজ হচ্ছে কি স্পর্শ নিবে, সে স্পর্শ অনুভব করতে পারবে। তারপর এখানে খেয়াল করো দশমোদরীয় কুণ্ডকে অবস্থিত পায়োসার্কিতের রোম থাকে, এই রোমটার কাজ হচ্ছে কি করা, শ্রবণ নেওয়া, শব্দ শোনা, তারা পাশাপাশি আরও একটা কাজ হবে তার কি নিবে, সে স্পর্শ নিবে। তো যেখানে যেখানে রোম আছে সেখানে সেখানে কি নিবে, স্পর্শ নিবে, যেখানে যেখানে রোম আছে সেখানে কি নিবে, স্পর্শ নিবে। আমরা কি বলতে পারছি, তো এই যে দেখো ম্যাক্সিলারি পাল্প লেবিয়াল পাল্পের অবস্থিত রোম, এটা স্বাদ নেওয়ার পাশাপাশি স্পর্শটা অনুভব করতে পারবে। অ্যান্টেনা বা সঙ্গী অবস্থিত রোমগুলো ঘ্রাণ নেওয়ার পাশাপাশি সে স্পর্শ অনুভব করতে পারবে। শ্রবণেন্দ্রিয় মানে কি, ওই যে দশমোদরীয় খণ্ডকে যে পায়োসার্কিতের রুমগুলো রয়েছে, এই রুমটা কি নেওয়ার পাশাপাশি সেটা মানে শব্দ শোনার পাশাপাশি সে স্পর্শটা অনুভব করতে পারে। তো দেখো 1 2 3, তা আমরা এই জিনিসগুলো আগে পড়ার পরে তারপর আমরা স্পর্শেন্দ্রিয়টা যদি পড়ি তাহলে আমাদের জন্য এটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে দেখো তাহলে বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম, তাহলে আমরা কি বলবো, বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম। তাই আমরা কি বলি, তাই আমরা এটা এভাবে বলে ফেলি যে বিভিন্ন অবস্থিত, আমরা এটা কিভাবে বলবো, তো এটা কি লিখবো যে বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে এদের মূল কথা হচ্ছে স্পর্শটা নিবে রোমের মাধ্যমে। এখন রোম কি আছে, হ্যাঁ ইতালির রাজধানী রোম, এই কি আছে একটু খেয়াল করি। তাহলে কোথায় এই রোমগুলো কোথায় অবস্থিত, রোম অথবা ব্রিসল, এটাকে অনেক সময় ব্রিসল বলা হয়ে থাকে, রোম বা ব্রিসল। এখন রোম বা ব্রিসল নিয়ে একদম কান্নাকাটি করবো না, স্যার রোম কি ব্রিসল কি, এই চুলের মতো কিছু অংশ থাকবে, এগুলোকে রোম বা ব্রিসল বলা হয়, চুলের মতো কিছু অংশ। হ্যাঁ, আমাদের যেমন ওই যে নাকের ভিতরে এরকম থাকে না, ওই রকম চুলের মতো কিছু অংশ থাকবে, খুবই সূক্ষ্ম এগুলা ওইরকম। আর তাহলে দেখো বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম বা ব্রিসল কি করবে, স্পর্শ নিবে। আমার কথা হচ্ছে এটা কোথায় থাকবে, রোমগুলো কোথায় থাকে একটু খেয়াল করো, রোমগুলো কোথায় অবস্থান করে, রোমগুলো থাকে কোথায় থাকে, এই যে কোথায় বলছি, এই যে আমরা বলছি যে পাল্পে থাকে, পাল্প সংক্ষেপে যদি বলি ম্যাক্সিলারি পাল্প লেবিয়াল পাল্প, সংক্ষেপ হচ্ছে পাল্প। রোমগুলো থাকে কোথায়,
পাল্পে, পাল্প থাকবে কোথায়, পাল্প, তারপর আর কোথায় থাকবে দেখো, পাল্পে থাকবে, তারপর আর কোথায় থাকবে দেখো, সঙ্গে থাকবে, সংক্ষেপে আমরা বলি যদি সঙ্গ, সঙ্গ থাকবে, তারপর আর কোথায় থাকবে, আমরা বলতে পারি সার্কিতে থাকবে, সার্কি, সার্কি, আরেকটা জায়গায় থাকবে। তো তিনটা জায়গায় আমরা কি বললাম, পাল্পে থাকবে, সঙ্গে থাকবে, সার্কিতে থাকবে। এই যে দেখো, পাল্পে থাকবে, সঙ্গে থাকবে, সার্কিতে থাকবে। তো তুমি এগুলো যেগুলো অলরেডি পড়ে ফেলছো কিন্তু তুমি। তা পাল্পের রোম, তারপরে হচ্ছে সঙ্গের রোম এবং সার্কির যে রোমগুলো, সেইগুলো যার যার কাজ করার পাশাপাশি এরা স্পর্শ অনুভব করবে। ওকে ফাইন। এখন আমরা এই পাল্প, সঙ্গ এবং সার্কি এটার সাথে আর কিছু কি আছে, আরও কোথাও কি রোম থাকে? হ্যাঁ, আরেকটা জায়গায় থাকবে, পায়ের দূরবর্তী খণ্ডাংশে, পায়ের দূরবর্তী খণ্ডাংশে। তোমাদেরকে মনে আছে পায়ের স্ট্রাকচারটা, ওই যে কক্সা, তারপরে ট্রুকেন্টার, তারপরে ফিমার, তারপর হচ্ছে কাঁচা টাটকা ফিশ, কাঁচা টাটকা ফিশ টিপে টাচ করো না, মানে কাঁচা দিয়ে কক্সা, টাটকা দিয়ে ট্রুকেন্টার, ফিশ দিয়ে ফিমার, টিপে দিয়ে টিবিয়া, টাচ করো না মানে কি টার্সাস। ওই যে টার্সাসটা হচ্ছে পায়ের দূরবর্তী খণ্ডাংশ। এখান থেকে শুরু হয় তো, কক্সা, ট্রুকেন্টার, ফিমার, তারপরে টিবিয়া, টার্সাস, এখান থেকে শুরু হয়, তাই না? এখান থেকে শুরু হয়। তা আমরা বলতে পারি জিনিসটা যে পায়ের দূরের খণ্ড কি, দূরের খণ্ড হচ্ছে টার্সাস। তো টার্সাসটা সরাসরি তোমাদের বই বলে নেই, তোমরা এইভাবে মনে রাখবা, এখানে মূলত টার্সাসের কথা বলা হচ্ছে। তো পায়ের দূরবর্তী যে খণ্ডগুলো রয়েছে, এখান থেকে শুরু হয় একটা পা, এখানে গিয়ে শেষ হয়। তো পায়ের দূরবর্তী খণ্ড আমরা যদি বলি, পায়ের দূরবর্তী খণ্ডাংশে এরকম কিছু রোম থাকবে, এরকম কিছু রোম থাকবে। হ্যাঁ, তো একই হচ্ছে পাল্প, এক হচ্ছে সঙ্গ, আর হচ্ছে সার্কি, আরটা কি পায়ের দূরবর্তী খণ্ডাংশে এই রোমগুলো থাকবে। এই রোমগুলো কোথায় থাকবে? পাল্পে, সঙ্গে, সার্কিতে এবং পায়ের দূরবর্তী খণ্ডাংশে, এবং পায়ের দূরবর্তী খণ্ডাংশে, পায়ের দূরবর্তী খণ্ডাংশে। ওকে ওকে। তো আমরা 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 এই তিনটা পড়লে কিন্তু আমরা কিন্তু এই 4 নম্বরটা পারতেছি। 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের মধ্যে যে রোমগুলো থাকবে, সেই রোমগুলোই আবার স্পর্শেন্দ্রিয় হয়। এবং আমরা রাখবো পায়ের দূরবর্তী খণ্ডাংশে এরকম কিছু রোম থাকবে, এগুলা দিয়েও এরা স্পর্শ অনুভব করতে পারে। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও। এখন আমরা একটু করে চিন্তা করি। তো এই যে দেখো, এই যে 5টা সংবেদী অঙ্গ এবং কোনটার কী কাজ, আমরা এটা আমাদের এমসিকিউতে এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, আমরা এগুলো আত্মস্থ করে ফেলবো। হ্যাঁ, দেখো, তো আমরা একটু করে যদি দেখি যে সংবেদী মানে পুঞ্জাক্ষী, যদি আমরা একটু খেয়াল করি যে পুঞ্জাক্ষীটা নিয়ে আমরা বিস্তারিত করব। এখন আমরা বলছিলাম যে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে গাসপরিকের মস্তকের উপরের দিকে, এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। এখন পুঞ্জাক্ষীটা খেয়াল করো, পুঞ্জাক্ষীটাতে এরকম অসংখ্য ছোট ছোট কিছু একক থাকবে। পুঞ্জাক্ষী মানে অক্ষীর পুঞ্জ, তার মানে অনেকগুলা ছোট ছোট একক থাকবে। অনেকগুলা অক্ষীর পুঞ্জ মিলে একটা পুঞ্জাক্ষী, একটা পুঞ্জ। এই এক একটা পুঞ্জকে আমরা বলে থাকি, আমরা ওমার, এক একটা একককে আমরা বলে থাকি ওমাটিডিয়াম। কি বলে থাকি? ওমাটিডিয়াম। হ্যাঁ, তা দেখো খেয়াল করো, ওমাটিডিয়াম। তো দেখো পুরাটা যদি একটা পুঞ্জাক্ষী হয়, এটা যদি পুঞ্জাক্ষী হয়, এই পুঞ্জাক্ষীর ভিতর, এটা যদি একটা পুঞ্জাক্ষী হয়, পুঞ্জাক্ষীর ভিতর যে এককগুলো থাকবে, পুঞ্জাক্ষীর ভিতর এক একটা আবার ছোট ছোট চোখ থাকবে, ওই চোখগুলোকে আমরা বলতেছি ওমাটিডিয়াম। সেম, এটাও সেম। তাহলে এক জোড়া পুঞ্জাক্ষী থাকবে এবং একটা পুঞ্জাক্ষীর মধ্যেই এরকম প্রায় 2000 ওমাটিডিয়াম থাকবে। কয় হাজার? 2000 ওমাটিডিয়াম থাকবে। কয় হাজার ওমাটিডিয়াম থাকবে? হ্যাঁ, প্রত্যেক পুঞ্জাক্ষীতে প্রায় 2000 ওমাটিডিয়াম থাকবে। তো আমরা এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ লাইনটা লিখে রাখি যে এক জোড়া পুঞ্জাক্ষী, এক জোড়া পুঞ্জাক্ষী, আমরা যদি বলি যে এক জোড়া, আমরা বলি যে এক জোড়া পুঞ্জাক্ষী, এক জোড়া পুঞ্জাক্ষী এবং এক জোড়া পুঞ্জাক্ষী এবং পুঞ্জাক্ষী থাকে গাসপরিঙের, এবং প্রতিটি পুঞ্জাক্ষীতে এখানেও থাকবে, এখানেও 2000 ওমাটিডিয়াম থাকবে। তাহলে দেখো প্রতিটি পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়াম নামক 2000
ওমাটিডিয়াম নামক 2000 একক থাকে, একক। হ্যাঁ, অর্থাৎ 2000 ওমাটিডিয়াম নামক একক থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমরা আশা করি বুঝছি। এখন জিনিসটা হচ্ছে এটা যদি এটা যদি পুঞ্জাকি হয়, পুঞ্জাকির ভিতরে যে এটা হচ্ছে একটা ওমাটিডিয়াম। এখন এই ওমাটিডিয়ামের গঠনটা আমাদের বিস্তারিত পড়বো আমরা, আমাদের এই ওমাটিডিয়ামের গঠনটা লাগবে। ওকে, তাহলে এই যে ওমাটিডিয়াম কিন্তু একটা একক হিসেবে কাজ করে, একটা দর্শন একক হিসেবে কাজ করে, দর্শন একক হিসেবে কাজ করে। এখন আমরা ওমাটিডিয়ামের গঠনটা একটু ভালো করে খেয়াল করি। আমার সাথে ওমাটিডিয়ামের চিত্রটা আঁকার চেষ্টা করবা, তাহলে তোমাদের এখানে কিন্তু পড়াটা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমার এই জায়গাটা খেয়াল করো, ওমাটিডিয়ামের চিত্রটা আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো সবাই। ওকে, তো দেখো ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম, ঠিক আছে, আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। তাহলে ওমাটিডিয়ামের চিত্রটা যদি আমরা আঁকি তাহলে একটু দেখো আমার দিকে। এটা হচ্ছে, আচ্ছা আমি নামটা ওই পাশে লিখি কারণ এখানে আমার একটু জায়গা লাগবে। ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম, ঠিক আছে, আমরা এখন ওমাটিডিয়ামের স্ট্রাকচার আঁকবো। তো দেখো ভালো করে, প্রথমে কি করব আমরা, প্রথমে এরকম একটা অংশ দিয়ে দিই। হ্যাঁ, তোমরা অনেকে চিত্রগুলো সুন্দর করে আঁকতে পারো, তোমরা সুন্দর করে আঁকার প্র্যাকটিস করবা। আমি জাস্ট তোমাদেরকে একটু করে দেখাই দিচ্ছি যে কীভাবে তুমি চিত্রটা আঁকবে। চিত্র আঁকলে কিন্তু পড়া শেষ। এখানে কিন্তু ওমাটিডিয়াম কিন্তু ওই আলাদা কোনো কঠিন কোনো টপিক না। আমরা এরকম একটা চিত্র আঁকবো, তাহলে চিত্রটা আঁকার পরেই আমাদের কিন্তু কি হবে, পড়াটা কিন্তু শেষ হয়ে যাবে। বেশি এখানে কোনো কঠিন কিছু না। তো দেখো আমরা এইরকম একটা টান দিয়ে দিই। আশা করি একটা রাফলি তোমরা হয়তো সুন্দর করে পরবর্তীতে নোট করবা। আপাতত রাফলি আমার সাথে এরকম করে আঁকার চেষ্টা করো। হ্যাঁ, এরকম করে আঁকার চেষ্টা করো। ওকে ফাইন। তো দেখো আমি এটা একটু করে কালার করে দিই, বুঝতে পারবো না যে। এখন একটু দেখি, এখন আমরা দেখি আর কি আছে এখানে। ঠিক আছে, ওকে, আমরা এরকম করে একটা অংশ দিয়ে দিব। হ্যাঁ, এটা সবাই একটু দিয়ে দাও। এতটুকু অংশ যেটা আমি দিলাম মাত্র, এটা তোমরা দিয়ে দাও। ওকে, এই অংশটা দিয়ে দাও। ঠিক আছে, এরকম একটা অংশ দিয়ে দাও। আশা করি এতটুকু তোমাদের দেওয়া হয়েছে, এতটুকু দিয়ে দাও। একটু রাফলি এতটুকু করো। করার পরে তোমরা এখানে একটা নিউক্লিয়াস দাও, এখানে একটা নিউক্লিয়াস দাও, এখানে একটা নিউক্লিয়াস দাও। ঠিক আছে, আচ্ছা, এটা দেওয়ার পরে আর কি করব আমরা একটু করে দেখি। আমরা আর কি করতে পারি, আর হচ্ছে দেখো এতটুকু হয়েছে। আচ্ছা, এতটুকু যদি হয়ে থাকে তোমাদের, তাহলে আমি একটু করে তোমাদেরকে এরকম একটা অংশ টান দাও, এরকম একটা টান দাও। হ্যাঁ, এরকম একটা অংশ আঁকো তোমরা। ঠিক আছে, ওকে, তারপরে এদিকে এরকম একটা অংশ টেনে দাও। ঠিক আছে, তাহলে আমরা একটু করে যদি কালার করে দিই। আচ্ছা, আমি একটু কালার করে দিচ্ছি। যদিও আমি ভালো চিত্র আঁকতে পারি না, তোমরা যারা ভালো করে চিত্র আঁকতে পারো একটু প্র্যাকটিস করবো আর কি। মানে মেন জিনিসগুলো ঠিক থাকলে হয়। হ্যাঁ, আমি মানে কথা হচ্ছে একদম হুবহু একদম হইতে হবে ওইরকম না জিনিসটা। মেন পার্টসগুলো ঠিক থাকলেও হবে, তবে চিত্রগুলো সুন্দর রাখলে স্যারদেরকে কপোকাত করে ফেলা যায়, স্যাররা ইমপ্রেসড হয়ে যায়। তো দেখো সবাই এতটুকু অংশ করো, আমার সাথে সাথে একটু রাফলি করো এটা, তাহলে আমাদের কিন্তু এখনই এই জিনিসটা শিখতে পারবো আমরা। ওকে, আচ্ছা, আমরা এটা দিলাম। ওকে, এখন আমরা কি করব, এইরকম একটা অংশ আমরা এইরকম একটা অংশ এই যে এখান থেকে আমরা জাস্ট একটু করে আমরা টেনে দিব এই জিনিসটা। আমরা একটু করে এইভাবে একটু ঘোরাইয়া দিব, জাস্ট এইরকম করে একটা অংশ ঘোরাইয়া দিব। তাহলে আমাদের এখানে আরেকটা অংশ তৈরি হয়ে গেল, আমাদের এখানে আরেকটা কোষ তৈরি হয়ে গেছে। মানে কী তৈরি হচ্ছে এগুলো পরে হয়তো বা বুঝতে পারবো বিস্তারিত। আমি জাস্ট চিত্রটাকে আমি তোমাদেরকে আঁকাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা মুছে দিই।
এটা মুছে দিই, এটা মুছে দিই, এটাকে কালার করে দিই। মানে একটু মানে এটা কালার করা মানে হচ্ছে কি তোমাদেরকে মানে বোঝানো আর কি, যে এটা একটা আলাদা বিষয়। আচ্ছা, আমরা এই জায়গাটাকে প্রয়োজনে আমরা এই জায়গাটাকে মার্ক করে দিই। হ্যাঁ, তাহলে এতটুকু আশা করি তোমাদের হয়েছে, এতটুকু তোমাদের কমপ্লিট হয়েছে। এখন কথা হচ্ছে আমার তো জায়গা নাই, চিত্রটা মনে হয় একটু বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু জায়গার মধ্যে আমরা একটু শেষ করার চেষ্টা করি। তবে বেশি লম্বা আমি তো পারবো না, এতটুকুর মধ্যে একটু চাপাই দিচ্ছি আর কি, একটু লম্বা দিবা আর তোমরা। ওকে 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 ওকে, ঠিক আছে, তোমরা এরকম একটা অংশ দিবা মাঝখান দিয়ে। এখানে আর কি করবো, এতটুকু আঁকা হয়েছে নিশ্চয়ই সবার। মানে আমরা একদম ভিতর থেকে প্রথমে এই জিনিসটা আঁকবো, তারপর বাইরের দিকে এইটা আঁকবো, এটা আঁকার পরে তারপর এই দুটো অংশ আঁকবো। হ্যাঁ, তারপর আঁকবো এই মানে কোনটার পর কোনটা আঁকছে তো বুঝছো নিশ্চয়ই। মানে সিরিয়ালটা যদি মেনটেন করতে পারো তাহলে তোমার জন্য আঁকাটা সহজ হবে। মানে প্রথমে আমরা এরকম একটা কোণ আঁকবো, হ্যাঁ, তারপর আমরা এটার উপর আবার ডাবল লেয়ার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপর এরকম করে আঁকবো। এরকম করে আঁকার পরে তারপর আমরা দুইটা পর্দা আঁকবো দুই পাশ দিয়ে। পর্দা আঁকার পরে কী হবে, এটা জাস্ট এরকম ঘুরায় দিব। মানে সিরিয়ালটা মেনটেন করবা, ভিতর তারপরে বাহির, আস্তে আস্তে এটা দিব, দুই পাশে এটা দিব, দিয়ে এটা ঘুরায় দিব, তারপর এটা টান দিয়ে দিব নিচ দিয়ে। ঠিক আছে, আমরা জিনিসটা কিন্তু এইভাবে আঁকবো আর কি, যে কোনটার পর কোনটা করছি একটু খেয়াল রাখতে হবে। প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে উপরেরটা, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তারপরে এটা 4 নম্বর, তারপর এটা দিচ্ছি এটা 5 নম্বর, তারপর নিচ দিয়ে টান দিচ্ছি এটা 6 নম্বর, এভাবে আমরা দিব। হ্যাঁ, এখন আমরা যদি একটু চিন্তা করি, এটা খেয়াল করি, এখন এই জিনিসটা একটু খেয়াল করি, এটা দেখি আমরা এটা এইভাবে টেনে দিব, মানে এটা করে এটা একটু টেনে দিব। আচ্ছা, এটা আমরা একটু শেষ করি, দেখি তো এখানে কতটুকু আছে, হ্যাঁ জায়গা আছে। তো আমরা এই জায়গাটাতে একটু করে এইভাবে আমরা একটু মোটা করে দিব। দেখা যাচ্ছে এটা আদৌ দেখা যাচ্ছে কি না, যে আমি একটু শর্ট করে দিচ্ছি, এরকম একটা অংশ দিয়ে দিব। ওকে, এখন আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, এটার থেকে আবার একটা লেয়ার নিব আমরা। এখান থেকে একটা কি নিব আমরা, একটা লেয়ার নিব, এখান থেকে একটা লেয়ার নিব। ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটা লেয়ার নিব। ওকে, ওকে, ঠিক আছে, এরকম একটা লেয়ার নিয়ে, মানে আরেকটা লেয়ার নিয়ে তারপর এইরকম একটা তন্তু টেনে দিব। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এইভাবে টেনে দিই এরকম করে। আচ্ছা, এখন দেখো আমরা একটা কাজ করব, এই যে কালো অংশটা যেটা দেখতেছি, এরকম আমরা একটা পর্দা টেনে দিব, এরকম একটা কালো পর্দা, টেনে দিব। ঠিক আছে, একটু কালো করে দিই পর্দাটা। এই যে মেকআপ করে না মেয়েরা, ওইরকম করে ঘষে দিব আর কি। হ্যাঁ, ঘষাঘষি অবশ্য আমি খুব ভালো পারি না। হ্যাঁ, এরকম ঘষে দিব। তো দেখো, তাহলে একটু খেয়াল করো, আমরা এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম এখানে কি কি, এতে আমাদের কিন্তু ম্যাটেরিয়ালের স্ট্রাকচারটা কিন্তু শেষ। প্রথমে যে অংশটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলে থাকি, এই যে পোড়া যে অংশটা, আমরা একটু করে যদি কালার করতে চাই, এই অংশটাকে বলবো আমরা কর্নিয়া। আচ্ছা, আমরা একটু এটা কালো কালি দিয়েই লিখি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কর্নিয়া। এটা কি বলতো, এটার নাম হচ্ছে কি কর্নিয়া। ঠিক আছে, আর কর্নিয়ার ঠিক নিচেই এই একটা কোষ, এখানে দুইটা কোষ। কেমনে বুঝবা, যদিও মনে হচ্ছে যে এটা একটা কোষ, লেফটে গেছে জিনিসটা, মনে রাখবা এগুলো হচ্ছে 3D পিকচার। 3D পিকচারকে আমরা 2Dতে আঁকতেছি। হ্যাঁ, তো মনে রাখবা যে এখানে জিনিসগুলো তোমার কাছে মনে হতে পারে এটা আর এটা তো একটা কোষ না, এখানে আসলে দুইটা কোষ পাশাপাশি দুইটা কোষ। হ্যাঁ, পাশাপাশি দুইটা কোষ। তবে এগুলো মনে রাখবা বা বুঝবা কীভাবে, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, যেহেতু দুইটা নিউক্লিয়াস তাহলে এখানে দুইটা কোষ। এগুলাকে আমরা বলবো কর্নিয়া জেন কোষ। কী কোষ? কর্নিয়া জেন কোষ। এদেরকে আমরা বলবো কর্নিয়া জেন কোষ। তো দেখো উপরে কি কর্নিয়া, কর্নিয়ার ঠিক নিচেই যে কোষটা, এই দুইটা কোষ, এগুলো হচ্ছে কি কর্নিয়া জেন কোষ। তারপর দেখো এখন যদি আমরা একটু ভিতরের দিকে যাই,
আমরা কি করি, একটু ভিতরের দিকে যদি, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, এটাকে বলা হয় একটা কোনের মতো আছে না, কোন আইসক্রিম, হ্যাঁ এটা হচ্ছে কোন। তো এটাকে আমরা বলবো কি কোন, নাম যেরকম এরকম দেখতে যেরকম নামটা ওইরকম, ক্রিস্টালাইন কোন, এটাকে আমরা বলবো ক্রিস্টালাইন কোন। ওকে, এই ক্রিস্টালাইন কোন, এই ক্রিস্টালাইন কোনের চারদিকে যেগুলো আছে এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। এটা যদি ক্রিস্টালাইন কোন হয়, এটা ক্রিস্টালাইন কোন, আর ক্রিস্টালাইন কোনের চারদিকে এই যে দেখো এটা একটা কোষ, কিন্তু কেমনে বুঝবো, যে এখানে একটা নিউক্লিয়াস থাকবে, এটা কোষ, এটাও একটা কি কোষ। তো এগুলো হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, এরা হচ্ছে কি ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ। তারপরে দেখো, তাহলে এটা যদি হয় ক্রিস্টালাইন কোন, এই পাশ আর এই পাশে যে কোন এই কোষগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। তারপরে যদি আমরা একটু বাইরের দিকে যাই, এটা হচ্ছে আইরিশ পর্দা, এই যে পর্দা কালো পর্দাটা দেখতেছো এটা হচ্ছে আইরিশ পর্দা, আইরিশ পর্দা। তারপর আর কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু নিচের দিকে যাই, ওই যে মাঝখানে যে এই অংশটা দেখতেছি আমরা, এটাকে বলা হয় র্যাবডোম। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় র্যাবডোম, এটাকে আমরা র্যাবডোম বলবো। আর র্যাবডোমের বাইরের দিকে যে, র্যাবডোমের বাইরে যে এই যে কোষটা, এটা হচ্ছে রেটিনুলার কোষ। কি কোষ, রেটিনুলার কোষ। এখানে একটা নিউক্লিয়াস থাকবে, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, হ্যাঁ যেহেতু দুইটা নিউক্লিয়াস আছে এগুলো কোষ, এগুলো কি কোষ, রেটিনুলার কোষ, রেটিনুলার কোষ, হ্যাঁ। তারপরে হচ্ছে ভিতরের একটা পর্দাটা র্যাবডোম, তারপরে এগুলো হচ্ছে কি রেটিনুলার কোষ, আর হচ্ছে আর বাইরের দিকে যেটা এটা হচ্ছে কি রেটিনুলার রঞ্জক আবরণ, রেটিনুলার আবরণটার নাম রেটিনুলার রঞ্জক আবরণ, ঠিক আছে। তো দেখো কোনটার পর কোনটা আঁকছি, সেভাবে তোমরা চিত্রটাকে বারবার আঁকার চেষ্টা করবে। তুমি যদি চিত্রটা বারবার আঁকতে পারো, তাহলে কিন্তু অংশগুলো তোমরা সহজেই এঁকে ফেলতে পারো, মানে অংশগুলো কিন্তু সহজে বলতে পারবা, হ্যাঁ। তো আমি যদি তোমাকে একটু বলি যে একটু দেখো, প্রথম কথা হচ্ছে যে মানে অংশগুলো নামগুলো সহজ। এখন তুমি চিত্রটা আসলে বুঝছো কিনা, কোনটার পর কোনটা আঁকছি, নাকি ছোটো করে আবার আঁকতে হবে, আমাকে একটা জানাও যে কোনটার পর কোনটা আঁকছে। অথবা চিত্রটা দেখে খুব জটিল মনে হচ্ছে, কিন্তু ভেঙে তো শুরু থেকে ভিতর থেকে বাইরের দিকে আসলে চিত্রটা কিন্তু খুবই সহজভাবে আঁকা যায়। আমি যদি শুরু থেকে বলি, নামগুলো কিন্তু আমরা সহজে মনে রাখবো, হ্যাঁ নামগুলো সহজে মনে রাখবো কীভাবে। এখানে নামগুলো হচ্ছে খুব সহজ, হচ্ছে ক আর হচ্ছে র, ক দিয়ে শুরু আর র দিয়ে শুরু। উপরেরগুলো হচ্ছে ক, উপরেরগুলো কি ক, নিচেরগুলো কি র, কর, হ্যাঁ ক র কর। তা দেখো এই যে উপরের যে কোষ, এই যে উপরের যে অংশটা, এই অংশটা এটা হচ্ছে কর্নিয়া, আর কর্নিয়ার নিচের যে দুইটা কোষ দেখতেছি আমরা, হ্যাঁ এই দুইটা কোষকে আমরা বলবো কর্নিয়াজেন কোষ। তো কর্নিয়ার নিচে দুইটা কোষ কর্নিয়াজেন কোষ, তো কর্নিয়াজেন কোষ। তারপর এখানে যেটা দেখতেছি আমরা, এই যে কোনটা, এই কোনটাকে বলবো আমরা ক্রিস্টালাইন কোন। এই যে কোনটা যেটা দেখতেছি এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, আর ক্রিস্টালাইন কোনের পাশে চারদিকে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। দুইটা করে আমরা যদি শিখতে পারি, যে দেখো প্রথমটা উপরেরটা কর্নিয়ার ঠিক নিচে হচ্ছে কর্নিয়াজেন কোষ। তো কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ। তো দেখো এটা যদি হয় কোন, এটা হবে কোন কোষ। এটা যদি ক্রিস্টালাইন কোন হয়, এটা ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ, এই যে দেখো ক্রিস্টালাইন কোন কোষ। এই যে এটা ক্রিস্টালাইন কোন হইলে তার চারদিকে ক্রিস্টালাইন কোন কোষ। এটা কর্নিয়া হইলে এটা কর্নিয়াজেন কোষ। দুইটা করে আমরা শিখবো সিরিয়ালি। তো পর্দাটার নাম আইরিশ পর্দা, আমাদের চোখেও আছে আইরিশ পর্দা। তারপর দেখো ভিতরের যে লাঠিটা আছে এটা হচ্ছে র্যাবডোম। এটা যে লাঠিটা আছে সেটা কি র্যাবডোম, এটা হচ্ছে র্যাবডোমের বাইরে রেটিনুলার কোষ, এইগুলো র দিয়ে শুরু। এই যে ক র, উপরে সব ক, নিচে হচ্ছে র। দেখো এই যে এটা মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে র্যাবডোম, আর র্যাবডোমের পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে কি রেটিনুলার কোষ। রেটিনুলার কোষের বাইরের দিকে যেগুলো থাকবে যে আবরণটা, এটা হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণ। রেটিনুলার কি আবরণ, রেটিনুলার রঞ্জক আবরণ। তো এই যে আমরা পুরো জিনিসটা আঁকলাম, এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের স্ট্রাকচার। তো উপরের দিকে কর্নিয়ার নিচে কর্নিয়াজেন কোষ, মাঝখানে একটা কোণ আছে ক্রিস্টালাইন কোণের বাইরে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, ঠিক আছে। তাহলে দেখো কর্নিয়ার নিচে কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোণের বাইরে ক্রিস্টালাইন কোষ। ওকে, তারপর আমরা আইরিশ পর্দা পাচ্ছি। এখন র্যাবডোমের বাইরে রেটিনুলার কোষ, তার বাইরে রেটিনুলার
রঞ্জক আবরণ, রেটিনুলার রঞ্জক আবরণ। তো দেখো আমি যদি বলি একটু করে দেখো, আমি যদি বলি যে এই ত্রিকোণাকার যদি জিনিসটা যদি দেখি, এই ত্রিকোণাকার প্রথমে আমরা এই চিত্রটা আঁকবো, তার বাইরে আমার সাথে আরেকবার রাফ করে নাও, এরকম একটা চিত্র আঁকবো, এতটুকু আঁকবো, ঠিক আছে? এতটুকু আঁকার পরে আমরা উপরের দিকে এইরকম একটা অংশ আঁকবো, বলি এই। তো দেখো প্রথমে এই একটা কোণ আঁকছি, তারপরে আবার একটা লেয়ার দিছি। প্রথমে একটা এইরকম একটা কোণ আঁকলাম, তারপর আবার আরেকটা কি দিলাম, আরেকটা কিন্তু লেয়ার দিলাম, তার উপরে এরকম একটা অংশ দিলাম, যেটাকে আমরা বলতেছি কর্নিয়া। হ্যাঁ, কর্নিয়া। যাই হোক, তাহলে ভিতরের যে কোণটা এটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ, আর এখানে যে দুইটা কোষ এগুলো হচ্ছে কি কর্নিয়াজেন কোষ। এবং আমরা পরবর্তীতে আছে চিত্রটা আমরা আগে প্রথমে যদি বলি যে এরকম একটা জিনিস আঁকবো, তারপরে একটা ডাবল লেয়ারে দিব, তার উপরে এরকম একটা অংশ এঁকে ফেলবো, তারপরে এদিকে এদিকে এরকম কালো 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 অংশ দিব, পর্দা, এভাবে কালো পর্দাটা আমরা টেনে দিব। তো কালো পর্দাটা টানার পরে তারপরে আমরা জাস্ট এই জিনিসটাকে জাস্ট এরকম করব, জাস্ট এরকম একটা ফোল্ডিং দিব, তাহলে এখানে আরেকটা কোষ তৈরি হয়ে যাবে, এই যে এই কোষটা। তারপর আমরা সেকেন্ড টাইম আঁকতেছি, তো একটু তাড়াতাড়ি করে আঁকতেছি। তারপর হচ্ছে এরকম করে আমরা নিচে টেনে দিব, তারপরে আবার ডাবল লেয়ার করব, ডাবল লেয়ার করার পরে এই যে দেখো এরকম একটা বল আঁকবো, এখানে একটা বল আঁকবো, এরকম একটা বল আঁকবো, আর বাইরে থেকে যেটা আঁকতেছি এটা এরকমভাবে এরকম সুতার মতো, হ্যাঁ, এরকম টেনে দিব, তারপর এভাবে আমরা একটু একটা পর্দায় টেনে দিব। অর্থাৎ তুমি এই জিনিসটা প্র্যাকটিস করবা যে কোনটার পর কোনটা আমি আঁকতেছি ওইভাবে। তো জিনিসটা দেখো আর কিছু কি থাকবে না? হ্যাঁ থাকবে। এই যে জিনিসটা দেখতেছি এটা কিন্তু একটা ভিত্তি পর্দা, মানে যার উপর এটা দাঁড়িয়ে আছে, যার উপর এটা দাঁড়ায় আছে, দেখো যার উপরে যেটা দাঁড়ায় আছে সেটাকে আমরা বলি ভিত্তি পর্দা। এটাকে বলা হয় ভিত্তি পর্দা। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে ভিত্তি পর্দা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ভিত্তি পর্দা। আর এই যে জিনিসটা এটাকে বলা হয় স্নায়ুতন্তু, এটাকে বলা হয় স্নায়ুতন্তু। তাহলে দেখো আমরা যেটা বলছি যে কি কি পাইলাম, যে পর্দাটার উপর পুরা জিনিসটা দাঁড়ায় আছে, যে পর্দাটার উপর এই পুরা জিনিসটা দাঁড়ায় আছে তাকে বলবো আমরা ভিত্তি পর্দা। আর এই যে একটা তন্তু আছে এগুলোকে আমরা বলবো স্নায়ুতন্তু। ওকে, আচ্ছা, এখানে এই বল, এই যে এই মাঝখানে এটার অন্য কোনো নাম নাই, এটা ভিত্তি পর্দা। আর এখানে যে তন্তুগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে স্নায়ুতন্তু। এখন আমরা যদি পুরো স্ট্রাকচারটার ব্যাখ্যা দিতে যাই, যে প্রথম কথা হচ্ছে যে কর্নিয়ার ব্যাখ্যাটা কি হবে। কর্নিয়াটা একটি উত্তল, আর কর্নিয়া সবসময় স্বচ্ছ হয়। আমাদের চোখের কর্নিয়াও কিন্তু স্বচ্ছ। হ্যাঁ, আমাদের দেখো আমাদের যে অংশটা, চোখের যে অংশটা কালো দেখতেছো না, ওই কালোটা আসলে চোখটা স্বচ্ছ বলে ভিতরে কালোটা দেখতে পারতেছো। তো বাইরের এই যে আমাদের চোখের মধ্যে একটা সাদা অংশের মাঝখানে একটা কালো বৃত্ত, এই কালো অংশটা হচ্ছে কর্নিয়া, যার ভিতরের থেকে আমরা ভিতরের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা ভিতরের কালো পর্দাটা আমরা দেখতে পাচ্ছি, বাইরে স্বচ্ছ একটা কর্নিয়া আছে বলে। তো এটা একটা কর্নিয়া, এটা স্বচ্ছ। তা আমাদের মনে রাখতে হবে কর্নিয়া সবসময় কী হবে, এখানে লিখে ফেলতে পারবো আমরা, কর্নিয়া হচ্ছে স্বচ্ছ। এক নম্বর, এটা মুখস্থর কিছু নাই। এবং এই জায়গাটা একটু উত্তল হয়ে আছে না। উত্তল মানে কি, তোমরা তো ফিজিক্স নিশ্চয়ই পড়ছো। উত্তল মানে এটাকে আমরা উত্তল বলি, আর এটাকে আমরা বলি অবতল। হ্যাঁ, তো দুইটা অংশ উপরের দিকে উঠে আছে, এটা হচ্ছে উত্তল। তো এখানেও কি জায়গাটা উঠে আছে না, উঠে আছে। তো আমরা এটাকে বলবো উত্তল। এবং তাহলে কর্নিয়াটা কি বলবো, স্বচ্ছ বলবো, উত্তল বলবো। আর একটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে এটা আসলে 6 কোণ আকৃতির। এটা তো 3D না, আমি আবারও বলতেছি, এই চিত্রটা 3D না। তো 3D না হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না এটা কয় কোণ আকৃতির। এটা আসলে 6 কোণ আকৃতির। আমরা উপর থেকে যদি দেখি, আমরা তো এক পাশ থেকে দেখতেছি, কিন্তু আমরা যদি উপর থেকে দেখি তাহলে এটা হবে এরকম কি 6 কোণ আকৃতির। তাহলে আমরা এটা বলবো 6 কোণ আকৃতির। কি বলবো রে? 6 কোণ আকৃতির। 6 কোণ আকৃতি। হ্যাঁ, 6 কোণ আকৃতির। ওকে, তাহলে কি বুঝলাম? স্বচ্ছ, উত্তল, 6 কোণ আকৃতির। এখন 6 কোণ আকৃতি। এবং আরেকটা জিনিস বলবো, এটা হচ্ছে কিউটিকল নির্মিত। যেহেতু সবার বাইরের আবরণ, এটা এই ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরের অংশ, তো এটা কিউটিকল, বাইরের আবরণটার নাম কি? কিউটিকল। তো এটা হচ্ছে কিউটিকল নির্মিত। আমরা তাহলে বলবো এটা হচ্ছে কি নির্মিত? এটা হচ্ছে কিউটিকল নির্মিত। এখানে আমার আর কিছু লাগবে না। হ্যাঁ, এখান থেকে আমার আর কিছু লাগবে না, এটার থেকে আর এমসিকিউ আসবে না। হবে কর্নিয়াটা কীরকম স্বচ্ছ, কর্নিয়াটা কীরকম উত্তল, স্বচ্ছ উত্তল। আরে এটা যদি স্বচ্ছ না হয়, দিক দিয়ে কি আলো ঢুকবে? এটা তো এমনি বোঝা যায়। অবশ্যই স্বচ্ছ না তো আলো ঢুকবে না। তো 1 নম্বর কথা স্বচ্ছ, 2 নম্বর হচ্ছে উত্তল, 3 নম্বর হচ্ছে এটা 6 কোণ আকৃতির, এবং এটা কিউটিকল নির্মিত। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, মুখস্থ না, একটু বুঝে। হ্যাঁ, যেহেতু বাইরের আবরণ একদম বাইরে আছে, তাই কিউটিকল নির্মিত।
যাতে আলো ঢুকবে এটা স্বচ্ছ হবে, এবং এটা 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 আমরা একটু মনে রাখতে হবে কর্নিয়াটা 6 কোণাকৃতির। ওকে, এখন আমরা আসি কর্নিয়ার নিচে, এই যে আমরা এই জায়গাটাতে কি ব্যাখ্যা দিব। হ্যাঁ, এখন আমরা এই জায়গাতে আসি যে কর্নিয়াজিন কোষ কোনটা। কর্নিয়ার ঠিক নিচে এক জোড়া কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এক জোড়া। তাহলে আমরা কি বলবো, এখানে আমরা বলবো এক জোড়া কোষ, এক জোড়া। এবং এই কোষগুলো চাপা আছে না, চাপাকৃতির, ওটা চেপে আছে, একটু অনেকটা কি চেপে আছে এরকম। তাহলে এক জোড়া চাপা কোষ, তাহলে এক জোড়া চাপা, হ্যাঁ চাপা, তাহলে এক জোড়া কর্নিয়াজেন, এক জোড়া চাপা কোষ। এবং এদের কাজটা কি জানো, কর্নিয়াজেনের কাজ হচ্ছে কি, কর্নিয়াকে জেন করা, কর্নিয়ার জন্ম দেওয়া। কর্নিয়া জেনেসিস মানে তৈরি করা আর কি। এই কর্নিয়াজেন কোষগুলোর কাজই হচ্ছে কর্নিয়ার জন্ম দেওয়া। তো এদের কাজ হচ্ছে এই কোষগুলো থেকেই কিছু পদার্থ নিঃসৃত হয়ে কর্নিয়াটা তৈরি হবে। মানে এইখান থেকেই, এই কোষগুলো থেকে বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়ে কর্নিয়াটা তৈরি হবে। তো কর্নিয়াজেনের কাজ হচ্ছে কর্নিয়া জন্ম দেওয়া। কর্নিয়াজেনের কাজ কি, কর্নিয়ার জন্ম দেওয়া। তো দেখো আমরা এখান থেকে বলতে পারবো, আমরা বলতে পারবো নাম দিয়ে কিন্তু তার কাজ বলতে পারি। আমরা কি বলতে পারি যে কর্নিয়ার সৃষ্টি, বা কর্নিয়া মানে এদের থেকে নিঃসৃত পদার্থে কর্নিয়া সৃষ্টি হয়। তো এটা আমরা এই লাইনটা আমরা যদিও এখানে লেখার জায়গাটা নাই, আমরা এই লাইনটা লিখে ফেলবো আমাদের নোটে, যে এদের থেকে নিঃসৃত পদার্থ কি তৈরি করে, কর্নিয়া তৈরি করে। লিখবা এটা, আমি আর এটা মুছে দিয়ে এটা তোমরা লিখে নিও নোট কথায়, কর্নিয়া তৈরি করে। এদের কাজ কি, কর্নিয়া তৈরি, ঠিক আছে, কর্নিয়া তৈরি। আচ্ছা, পুরো লাইনটা হচ্ছে এদের থেকে নিঃসৃত পদার্থে কর্নিয়াটা তৈরি হয়। আচ্ছা, আমরা এখন আসি ক্রিস্টালাইন কোণ সম্পর্কে আমরা জানবো। এই যে মাঝখানে যে কোণটা আমরা দেখতেছি, এটাই হচ্ছে ক্রিস্টালাইন কোণ। হ্যাঁ, ক্রিস্টালাইন কোণ। তো এটা আমরা একটু করে এখানে লিখি যে ক্রিস্টালাইন কোণ সম্পর্কে আমরা এই পাশে লিখি, ওই পাশে যেহেতু জায়গা নেই। ক্রিস্টালাইন কোণ, তোমরা এগুলো এক একটা পয়েন্ট, এখানে 10টা জিনিস আছে, 1টা 2টা 3টা, তারপরে হচ্ছে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 10টা। তোমরা এরকম 10টা যদি পরীক্ষায় আসে, এভাবে চিহ্নিত করার পরে 10টা পয়েন্টে তুমি এগুলোর ছোটো ব্যাখ্যাটা দিবা, আর এমসিকিউ আসলে তো এগুলোই আসবে। এখন হচ্ছে ক্রিস্টালাইন কোণটা একটু খেয়াল করো। আমরা যদি দেখি যে ক্রিস্টালাইন কোণ, এই যে মাঝখানে যে কোণ আকৃতির যে অঙ্কটা রয়েছে, এটাকে মুচাকৃতি বলা হয়ে থাকে, মুচাকৃতির। তো ক্রিস্টালাইন কোণ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে ক্রিস্টালাইন কোণ। হ্যাঁ, তো আমরা বলবো যে মুচাকৃতির অঙ্গ, এটা হচ্ছে যে মুচাকৃতির অঙ্গ, মুচাকৃতির অঙ্গ। হ্যাঁ, এটা আরেকটা জিনিস হচ্ছে, এই অঙ্গটা যেমন মুচাকৃতির, আরেকটা জিনিস মনে রাখতে হবে, আলোটা কিন্তু এদিক দিয়ে কি হবে, পাস করবে। আলো যদি এদিক দিয়ে ঢুকে এটার ভিতর দিয়ে যাবে, তো এটাকে আমরা বলতে পারি প্রতিসরণশীল অঙ্গ। এটা দিয়ে আলোটা প্রতিসরিত হইতে পারে। মনে করো আলোটা এখান থেকে এইখানে বা সোজাসুজি চলে যেতে পারবে। তো এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ, মানে আলো এর ভিতর দিয়ে, হ্যাঁ, কি হয়, এটার মধ্য দিয়ে আলো যাওয়ার সময় বিভিন্ন দিকে সরে যেতে পারে। এইটা বলতেছি প্রতিসরণশীল অঙ্গ। মুচাকৃতির অঙ্গ প্রতিসরণশীল, এটি হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ, প্রতিসরণশীল অঙ্গ। হ্যাঁ, প্রতিসরণশীল অঙ্গ, ঠিক আছে। এতটুকু জিনিস তোমরা পারবা নিশ্চয়ই। এই জিনিসটা ক্রিস্টালাইন কোণের, এটাই হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ, এবং যেহেতু এর ভিতর দিয়ে আলো যায়, এটাও তাহলে নিশ্চয়ই স্বচ্ছ হবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই কী হবে, স্বচ্ছ। তো এটা আমরা বলবো স্বচ্ছ মুচাকৃতির অঙ্গ, প্রতিসরণশীল অঙ্গ। এই জিনিসগুলো তুমি যদি বলতে পারো, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো বলতে পারি। এখন আরেকটু যদি লেজ লাগাইতে চাও, হ্যাঁ, সেটা কি, যে আলো এর ভিতর দিয়ে প্রবেশ করে, যেটা আমরা বুঝতেই পারতেছি। তারপরেও আমরা এটা যদি বলি যে আলো এর ভিতর দিয়ে প্রবেশ করে, হ্যাঁ, আলো ভিতরে প্রবেশে সাহায্য করে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জাস্ট এই জিনিসগুলো একটু খেয়াল করে রিডিং দিলেও হয়ে যাচ্ছে। এটা স্বচ্ছ না হলে তো আলো ভিতরে ঢুকবে না, এটা স্বচ্ছ। এবং মুচাকৃতির অঙ্গ, আমি বলি তোমাকে একটা কথা সহজভাবে বলে দিই, আলোটা এদিক দিয়ে ঢুকবে, তো এইবার আবার যা আছে সব স্বচ্ছ। এবার আবার কি আছে, কর্নিয়াটা স্বচ্ছ, এদিক দিয়ে ঢুকবে, এটাও কি ক্রিস্টালাইন কোণ, এই ক্রিস্টালাইন কোণটাও স্বচ্ছ।
তারপরে এটা কি আছে, র্যাবডোম, এই র্যাবডোমটাও স্বচ্ছ। তো এই তিনটা জিনিস এদিক দিয়ে আলোটা ঢুকবে, এই তিনটা জিনিসই স্বচ্ছ, ঠিক আছে। তো এই ক্রিস্টালিন কোনটা স্বচ্ছ, এই বরাবর তিনটা জিনিস থাকতেছে, এই তিনটা জিনিসই স্বচ্ছ, কর্নিয়া, ক্রিস্টালিন কোন আর এদিকে র্যাবডোম। হ্যাঁ, তো দেখো ক্রিস্টালিন কোনটা স্বচ্ছ হবে এবং এটা মোচাকৃতির, দেখে দেখতেছি আমরা বুঝতেছি কি মোচাকৃতির একটা অঙ্গ। এবং এদিকে আরেকটা কথা বলছি কি আলো বিভিন্ন দিকে প্রতিসরিত হয়, এদিকে এদিক সরে যেতে পারে, আলোর স্মরণ হইতে পারে, আলোর প্রতিসরণশীল অঙ্গ। তো এটা দিয়ে আমরা এটা মাথায় রাখতে হবে, এটা দিয়ে আমাদের কাজ আছে। তারপর হচ্ছে আলোর ভিতরে প্রবেশে সাহায্য করে, এদিক দিয়ে আলোর ভিতরে প্রবেশ করে সাহায্য করবে। তো এই জিনিসগুলো তো আর হচ্ছে যে আলাদা করে পড়ার কিছু নেই, ঠিক আছে। জাস্ট এটা মাথায় রাখো যে এটা স্বচ্ছ, এটা স্বচ্ছ, এই কর্নিয়াটা, এই তিনটা জিনিস মাথায় রাখো, কর্নিয়া, এইটা, এইটা, তিনটা জিনিস স্বচ্ছ। এবং এই তিনটা জিনিস আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব, একটা মেকানিজম শিখবো আমরা, যেটা কীভাবে দেখতে পায়। এই জিনিসগুলো আমাদের জানার জন্য বাকি জিনিসগুলো আমার দরকার নেই। কীভাবে এদের প্রতিবিম্বটা তৈরি হয়, এতে কোনো জিনিসের উপর তাকাইলে কীভাবে এরা দেখতে পায় সেটা জানার জন্য আমাদের এই বরাবর যেটা আছে, কি আছে, এই যে দেখো এটা কি, আমরা এই যে ক্রিস্টালাইন কোন আর হচ্ছে র্যাবডোম, এই দুইটা জিনিস আমরা গুরুত্ব সহকারে দেখব। এবং এই দুটো জিনিসই স্বচ্ছ এবং ওই দুটো জিনিসের মধ্য দিয়েই আলোটা পাস করে, এই দুটো জিনিস মনে রাখবো। আর একটা ওইদিকে কর্নিয়াটা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গায় আমি আবারও বলতেছি, তোমরা এই দুইটা জায়গায় একটু ফোকাস রাখবা, দুইটা খেয়াল রাখবা। আমাদের গ্যাসপুরিংয়ের বিম্ব গঠনের জন্য আমার সব কিছু দরকার নাই, আমাদের এই জাস্ট এই ক্রিস্টালাইন কোনটা আর র্যাবডোমটা মাথায় রাখলেই হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আর কি জানবো, আমরা আর কি জানবো, ক্রিস্টালাইন কোনটা বুঝলাম। এখন ক্রিস্টালাইন কোণের পাশে আছে ক্রিস্টালাইন কোন কোষ। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা তোমাদের এখানে বললেও পারি আমি, ক্রিস্টালাইন কোন কোষটা একটু বলি। ক্রিস্টালাইন কোন কোষ একটু দেখো, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ একটু করে দেখি আমরা। এই যে দেখো, এটা একটা ক্রিস্টালাইন কোন কোষ, এটা একটা ক্রিস্টালাইন কোন কোষ। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদেরকে যদি বলি এই যে ক্রিস্টালাইন কোন কোষ কয়টা থাকবে, তোমাদেরকে আমি বলছিলাম যে এখানে কিন্তু কর্নিয়াজেন কোষ কিন্তু কয়টা, এক জোড়া, মনে রাখবা। কর্নিয়াজেন কোষ কয়টা, এক জোড়া। আবার ক্রিস্টালাইন কোন কোষ, এই একটা ক্রিস্টালাইন কোন কোষ, এই একটা ক্রিস্টালাইন কোন কোষ। তো ক্রিস্টালাইন কোন কোষ কিন্তু চারটা, টোটাল চারটি থাকবে, মনে রাখবা। হ্যাঁ, টোটাল কয়টি থাকবে, টোটাল কিন্তু চারটি থাকবে। তো আমরা যদি বলি এদিকে একটা, দুইটা, এই পাশে একটা, তিনটা, ওই পাশে একটা, চারটা, মানে চারদিকে চারটা আর কি, এদিকে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। তো কর্নিয়াজেন আর ক্রিস্টালাইন কোন কোষ কয়টা, ক্রিস্টালাইন কোন কোষ চারটি। আমরা বলবো যে চারটি কোষ থাকে, চারটি কোষ থাকে। এগুলো হচ্ছে যেগুলো কাকে চারদিক থেকে কাকে ঘিরে রাখে, মাঝখানে হচ্ছে কোনটা। তো ক্রিস্টালাইন কোনটাকে ঘিরে রাখে ক্রিস্টালাইন কোন কোষ, এই ক্রিস্টালাইন কোনটাকে ঘিরে রাখতেছে ক্রিস্টালাইন কোন কোষ। তা আমরা একটু যদি বলি যে ক্রিস্টালাইন কোনকে ঘিরে রাখে, ক্রিস্টালাইন কোনকে চারদিকে ঘিরে রাখে, ক্রিস্টালাইন কোনকে চারদিকে ঘিরে রাখে, চারদিকে ঘিরে রাখে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে যদি বলি, আরেকটা জিনিস এখান থেকে কী বলতে পারি আমরা বলতে পারি যে এই যে দেখো, এই ক্রিস্টালাইন কোন কোষগুলো থেকেই একটু দেখো, এই যে ক্রিস্টালাইন কোন কোষ, এই ক্রিস্টালাইন কোন কোষ, এই কোন কোষগুলো থেকে নিঃসৃত পদার্থ, এখান থেকে বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়ে, বিভিন্ন পদার্থ খরিত হয়ে কিন্তু ক্রিস্টালাইন কোনটা তৈরি হয়। এই কর্নিয়াজেন কোষ থেকে যেমন কর্নিয়া তৈরি হয়, এই ক্রিস্টালাইন কোন কোষ থেকে তৈরি হবে ক্রিস্টালাইন কোন। আমি আবারও বলতেছি, কর্নিয়াজেন কোষ কিন্তু এই যে কোষ, কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া তৈরি হয়, ক্রিস্টালাইন কোন কোষ থেকে তৈরি হবে ক্রিস্টালাইন কোন। তো দেখো, এটা একটা কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ কিন্তু, তো কোন কোষ থেকে তৈরি হবে ক্রিস্টালাইন কোনটা। তা আমরা বলতে পারি এদের থেকে নিঃসৃত পদার্থে, এদের থেকে এই যে ক্রিস্টালাইন কোন কোষ, এই যে ক্রিস্টালাইন কোন কোষ থেকে এই ক্রিস্টালাইন কোনটা তৈরি হবে। তাহলে এদের থেকে নিঃসৃত পদার্থে ক্রিস্টালাইন কোন তৈরি হয়, ক্রিস্টালাইন কোন গঠিত হয়, ঠিক আছে, গঠিত হয়। তো তাহলে মূলত কাজ হচ্ছে ক্রিস্টালাইন কোণের কাজ, কিন্তু ক্রিস্টালাইন কোনটা তৈরি হয় ক্রিস্টালাইন কোন কোষ দিয়ে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে আইরিশ পর্দা, পরবর্তীতে যদি আমরা বলি, এখন আইরিশ পর্দাটা দিয়ে আসি, আইরিশ পর্দা। তো আইরিশ পর্দাটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে যে বিভিন্ন রঞ্জক কোষ দিয়ে একটা পর্দা তৈরি হয়েছে, বিভিন্ন কোষ দিয়ে,
বিভিন্ন কালো রঙের কোষ, রঞ্জক কোষ মানে কালো বর্ণের কিছু কোষ দিয়ে পর্দাটা তৈরি হয়, লম্বা লম্বা কিছু কালো কোষ দিয়ে তৈরি হয়। আমরা বলতে পারি যে দীর্ঘ দীর্ঘ রঞ্জক, রঞ্জক মানে দীর্ঘ রঞ্জক, রঞ্জক কোষ, হ্যাঁ মানে রঞ্জক মানে এখানে কালো আর কি, কালো কোষ, কোষ দ্বারা, এটা কিন্তু স্বচ্ছ না, কোষ দ্বারা কি তৈরি হয় বলো, হ্যাঁ এই পর্দার তৈরি গঠন করে, পর্দাটি তৈরি হয়, পর্দাটি তৈরি হয়, পর্দাটি তৈরি হয়, পর্দাটি তৈরি। আচ্ছা এখন কথাটি পর্দাটা কাকে আবৃত করে রাখে একটু ভালো করে চিন্তা করবা। এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষগুলোকে আবৃত করে রাখে। এই যে ক্রিস্টালাইন কোন কোষগুলোকে কি করে রাখে, আবৃত করে রাখে। এটা ডেকে রাখতেছে না, এই কোনটাকে ডেকে রাখতেছে পর্দাটা, এই মানে এই কোন কোষগুলোকে ডেকে রাখতেছে পর্দাটা। তো আমাদের এদের কাজটা আমরা কি বলতে পারি, যে কোন কোষগুলোকে ঘিরে রাখে। আমরা বলতে পারি যে কোন কোষগুলোকে, কোন কোষ, এই যে ক্রিস্টালাইন কোন কোষ, এই যে কোন কোষগুলোকে, কোন কোষগুলোকে ঘিরে রাখে, হ্যাঁ আমরা এটা বলে দিব, ঘিরে রাখে। দেখে দেখি মানে এগুলো মুখস্থ না, জাস্ট এটা তুমি ইমাজিন করলেও পারবা। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এটা মনে রাখতে হবে, আলোর তীব্রতার উপর ভিত্তি করে এরা সংকুচন, এরা সংকুচিত প্রসারিত হইতে পারে। আলোর তীব্রতার উপর ভিত্তি করে এরা সংকুচিত বা প্রসারিত হইতে পারে, এটা মনে রাখবা। আলোর তীব্রতার উপর ভিত্তি করে এরা সংকুচন প্রসারণ হয়। জাস্ট এই জিনিসটা কখন সংকুচন হয় দেখো, খেয়াল করো, আলোটা যদি তীব্র হয়, তীব্র হলে এটা কি প্রসারিত হবে, আর যদি মৃদু হয় তাহলে সেও সংকুচিত হয়ে যাবে। জাস্ট পজিটিভের সাথে পজিটিভ, আলো তীব্র আলো মানে কি প্রসারিত হবে, মৃদু আলো সংকুচিত হবে। তীব্র আলোতে প্রসারণ, হ্যাঁ তীব্র আলোতে কি হবে, প্রসারিত হবে, প্রসারণ, তীব্র আলোতে প্রসারণ, হ্যাঁ আর প্রসারিত হয়, মৃদু আলোতে সংকুচিত হয়, এটা মনে রাখবা। এই পর্দাটাও কিন্তু, এই নিচের পর্দাটাও কিন্তু সেম, তীব্র আলোতে প্রসারণ, মৃদু আলোতে সংকুচন, মৃদু আলোতে সংকুচন হবে। সংকুচন বলতে তোমরা বুঝো তো না, সংকুচন মানে এই যে এই পর্দাটা সংকুচিত হয়ে উপরের দিকে যাবে গা, এই পর্দাটা একদম উপরের দিকে যাবে গা, হ্যাঁ জাস্ট এই যে এতটুকু চলে আসবে, সংকুচিত হয়ে উপরের দিকে চলে আসবে, ঠিক আছে। এবং ওইটা ওই পর্দাটাও সংকুচিত হয়ে সব সব কী হবে, সব পুরো পর্দাটা এই জায়গায় চলে আসবে সংকুচিত হয়ে। তো তীব্র আলোতে বড় হয়, তীব্র বড়, তীব্র আলোতে প্রসারণ হয়, আর মৃদু মৃদু আলোতে সংকুচন হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আইরিশ পর্দাটা গেল। আইরিশ পর্দার পরের জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি, এই আইরিশ পর্দাটা যদি আমরা পরে যদি চিন্তা করি, কি আছে আইরিশ পর্দার পরে হচ্ছে র্যাবডোম, র্যাবডোম আছে, একটু খেয়াল করি। আমরা যদি দেখি র্যাবডোম, একটু খেয়াল করি এই র্যাবডোমটার কাজ কি। এই র্যাবডোমটার কাজ হচ্ছে যে র্যাবডোমটা কোথায় থাকে সেটা তোমরা ব্যাখ্যাটা আগে দিতে পারবা। এই যে র্যাবডোমটা হচ্ছে, এই যে দেখো র্যাবডোমটা হচ্ছে ক্রিস্টালাইন কোণের নিচে, বলতে পারি না আমরা ক্রিস্টালাইন কোণের নিচে, এটা যদি ক্রিস্টালাইন কোণ হয়, হ্যাঁ ক্রিস্টালাইন কোণের নিচে, তো আমরা বলতে পারি, দেখি বলতে পারি যে ক্রিস্টালাইন কোণের নিচে অবস্থিত, ক্রিস্টালাইন কোণের নিচে, নিচে অবস্থিত, অবস্থিত। এটা আবার তৈরি হয় দেখো সবসময় কোষ থেকে তৈরি হবে, তো রেটিনুলার কোষ থেকে। এটা কি রেটিনুলার কোষ না, এই যে এটা কিন্তু রেটিনুলার কোষ যেটা দেখতেছি আমরা, এই যে দেখো তার বাইরে ভিতরেরটা হচ্ছে র্যাবডোম, বাইরে যে কোষটা রেটিনুলার কোষ। সবসময় মনে রাখবা রেটিনুলার কোষ থেকে বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়ে র্যাবডোমটা তৈরি হয়। তাই আমি বলতে পারবো, হ্যাঁ আমরা বলতে পারবো রেটিনুলার কোষ থেকে, রেটিনুলার কোষ থেকে নিঃসৃত পদার্থে, নিঃসৃত পদার্থে কি তৈরি হয় বলো, র্যাবডোম গঠিত হয়, এটি গঠিত হয়। ওকে আচ্ছা, আমরা আর কি জানবো এখানে, এটা তোমাদেরকে প্রথমেই বলছিলাম, এইবার আবার আলোটা যাবে, এটাও স্বচ্ছ, এটাও স্বচ্ছ, এবং এটা হচ্ছে স্বচ্ছ, এটা কি স্বচ্ছ। আমরা বলবো যে এর মাধ্যমে আলোটা গৃহীত হয়, মানে এর ভিতর দিয়ে প্রবেশ করে, এর ভিতর দিয়েও প্রবেশ করে, সর্বশেষ কে গ্রহণ করে, আলোটা গ্রহণ করে র্যাবডোম, সে গ্রহণ করে সর্বশেষ। তো এই জায়গায় এই সিরিয়ালে তো সেই শেষে আছে, তাহলে কী করবো আমরা আলোটাকে, স্বচ্ছটা তো আমরা আগেই বলতে পারবো, এটা বুঝে বুঝে পড়বো আর কি। এখন হচ্ছে আলোটা কী করবে বলো, আলো গৃহীত হয়, আলো সে গ্রহণ করে, সর্বশেষ গৃহীত হয়, প্রবেশ করে তার মধ্যে বা গৃহীত হয়। ওকে, তাহলে আমাদের র্যাবডোমটা শেষ। র্যাবডোমের বাইরে রেটিনুলার কোষ,
এটা তো আমরা পারবো। রেটিনুলার কোষ কি? র্যাবডোমের চারদিকে যে কোষগুলো এটা হচ্ছে রেটিনুলার কোষ, এবং এর নিউক্লিয়াসগুলো কোন কোষের কাছাকাছি থাকবে? দেখো এই যে এটা একটা রেটিনুলার কোষ, দেখো এটা একটা রেটিনুলার কোষ, এই রেটিনুলার কোষের নিউক্লিয়াসটা কিন্তু কোন কোষের কাছাকাছি? এই দুইটা কোষ কিন্তু কোন কোষের কাছাকাছি থাকবে। তো আমরা একইভাবে আমরা রেটিনুলার কোষের এক্সপ্লেনেশনটা আমরা দিব, রেটিনুলার কোষের এক্সপ্লেনেশন আমরা দিব। রেটিনুলার কোষের ব্যাখ্যাটা কী হবে? সেটা হচ্ছে র্যাবডোমের চারদিকে যে কোষগুলো থাকবে এটা রেটিনুলার কোষ। সবসময় মনে রাখতে হবে এই রেটিনুলার কোষ কয়টা? 7 থেকে 8টা। তাহলে ভালো করে খেয়াল করো, কর্নিয়াজেন কোষ 2টা, ক্রিস্টালাইন কোন কোষ হবে 4টা, আর হচ্ছে তারপরে হচ্ছে তারও দ্বিগুণ, 4টার দ্বিগুণ হচ্ছে 8টা রেটিনুলার কোষ। তো রেটিনুলার কোষ কয়টা থাকবে? প্রথম কথা হচ্ছে যে 7 থেকে 8টি রেটিনুলার কোষ থাকে, 8টি রেটিনুলার কোষ থাকে। ঠিক আছে, ওকে ফাইন। তারপর আর কি থাকবে? এই রেটিনুলার কোষগুলোর কাজ কি? এটা হচ্ছে এদের থেকে নিঃসৃত পদার্থে কি করে? র্যাবডোম গঠন করে। রেটিনুলার কোষটা একদিকে কি কোণের সাথে জায়গা লাগানো আছে, আর একদিকে কার সাথে? স্নায়ুতন্তুর সাথে। তো আমরা এই কথাটা বলে দিই না? তো এটি একদিকে, এই যে দেখো এটি একদিকে কোণের সাথে, অন্যদিকে স্নায়ুতন্তুর সাথে লাগানো। এটি একদিকে কোণের সাথে এবং অন্যদিকে স্নায়ুতন্তুর সাথে যুক্ত, স্নায়ুতন্তুর সাথে যুক্ত। ঠিক আছে, একদিকে তন্তুর সাথে কি, একদিকে কার সাথে? কোণের সাথে, মানে একদিকে কোণের সাথে আর একদিকে স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকবে, এবং এদের ক্ষরণেই কিন্তু র্যাবডোমটা গঠিত হয়। এটা একটু আগেই বলছি, তবে এটা মনে রাখবা, এটা হচ্ছে কি আলোক সংবেদী। এরা কি আলোকটাকে আলোর সংবাদটা গ্রহণ করে, এরা আলোক সংবেদী রেটিনুলার কোষ, আলোক সংবেদী। আচ্ছা, আমাদের পরে আর কি আছে? একটু নিচের দিকে যদি যাই, আমাদের রেটিনুলার কোষ গেল, র্যাবডোম গেল, আমরা এখন আসবো কি পর্দাটা বলি তো? ওই যে রেটিনুলার রঞ্জক আবরণ, তারপর হচ্ছে ভিত্তি পর্দা। ওকে, এখন আমরা চলে আসি রেটিনুলার রঞ্জক আবরণ। রেটিনুলার রঞ্জক আবরণ মানে তুমি পুরো চিত্রটা যদি ভালো করে বুঝো, আঁকতে পারো, তুমি এটা জিনিসগুলো মনে রাখতে পারাটা তোমার জন্য ইজি। রেটিনুলার রঞ্জক আবরণ কী হবে? এটা কি কালো কোষ দিয়ে তৈরি। এটা রঞ্জকময় কোষে গঠিত, বা রঞ্জকময় মানে কি কালো কোষ দ্বারা গঠিত, কালো কোষ দ্বারা গঠিত। কোথায় আছে বলো? এটা একটু বলতে হবে। রেটিনুলার কোষের চারদিকে। এটা তো বুঝতে পারতেছো, রেটিনুলার কোষের চারদিকে, রেটিনুলার কোষের চারদিকে। তারপর আমরা আর কি বলতে পারি যে এটাও কিন্তু কি হইতে পারে? ওই যে একটু আগে তীব্র আলোতে প্রসারিত হবে, তীব্রতে প্রসারিত মানে বড় হবে, আর মৃদুতে কি হবে একটু বলো? মৃদুতে সংকোচন হবে। এই তো এই জিনিসগুলো আশা করি পারবো আমরা। তো এই জিনিসগুলো আমরা আশা করি পারবো। তো এটা মুছে দিই, আমরা এটাও মুছে দিই। রেটিনুলার কোষের রঞ্জক আবরণ মানে কঠিন কিছু নয় জিনিসগুলো। তারপরে আমরা যদি আসি পরবর্তীতে আমরা কি পাচ্ছি দেখো তো? ভিত্তি পর্দা। হ্যাঁ, এটা তো আরও সহজ। ভিত্তি পর্দা হচ্ছে যে উপরা ওমাটিডিয়াম যার উপর অবস্থান করতেছে, যে পর্দার উপর ওমাটিডিয়াম অবস্থান করে, তাহলে এটি ওমাটিডিয়ামকে ধারণ করে। আমরা বলতে পারি এটি ওমাটিডিয়ামকে ধারণ করে। ঠিক আছে, ভিত্তি পর্দাটা কি? ভিত্তি পর্দা হচ্ছে এটি ওমাটিডিয়ামকে ধারণ করে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ভিত্তি পর্দা হচ্ছে যেটা ওমাটিডিয়ামটাকে ধারণ করতেছে, এখানে আর কিছু বলার দরকার নেই। আমরা যদি এই দিকে চলে আসি, স্নায়ুতন্তুগুলো, এটা একটু দেখি। স্নায়ুতন্তুগুলো কি করবে? যে এইটা থেকে ওই যে এদের থেকে মনে করো, আমরা যদি বলি একটু ভালো করে দেখো, রেটিনুলার কোষ না, রেটিনুলার কোষ হচ্ছে আসলে সংবাদটা গ্রহণ করবে, আলোক সংবেদী। রেটিনুলার কোষগুলো হচ্ছে আলোক সংবেদী, আর এই আলোক সংবেদী রেটিনুলার কোষগুলোই তারপরে এক পর্যায়ে যে সংবাদটা গ্রহণ করবে, খেয়াল করো, মানে র্যাবডোমে যে প্রতিবিম্বটা গ্রহণ করবে, র্যাবডোমে যে বিম্বটা তৈরি হবে সেই বিম্বটাকে গ্রহণ করবে কে? ওই রেটিনুলার কোষ।
আলোক সংবেদী, সে কিন্তু আলোর সংবাদটাকে গ্রহণ করতেছে। র্যাবডোমে প্রতিবিম্বটা পড়বে, এটা গ্রহণ করবে হচ্ছে রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ গ্রহণ করে এটা কার কাছে পাঠাবে? স্নায়ুতন্তুর কাছে। স্নায়ুতন্তু দিয়ে এটা মস্তিষ্কে পাঠাবে, অপটিক স্নায়ুতে পাঠাবে। এই তন্তুগুলোর মাধ্যমে অপটিক স্নায়ুতে পাঠাবে, মস্তিষ্কের অপটিক স্নায়ুতে। তো খেয়াল করো, স্নায়ুতন্তুগুলো সংবাদগুলো গ্রহণ করে এই স্নায়ুতন্তুগুলো রেটিনুলার কোষ থেকে, এই যে দেখো, এই যে রেটিনুলার কোষ থেকে বের হয়ে অপটিক স্নায়ু থেকে যুক্ত হয়। রেটিনুলার কোষ থেকে বের হয়ে এই কোষটা কি কোষ? এই কোষটা রেটিনুলার কোষ না? এই যে দেখো, রেটিনুলার কোষ থেকে বের হয়ে অপটিক স্নায়ু থেকে যুক্ত হয়। রেটিনুলার কোষ থেকে বের হয়ে রেটিনুলার কোষ থেকে বেরিয়ে অপটিক স্নায়ুতে যুক্ত হয়। অপটিক স্নায়ুতে যুক্ত হয়। হ্যাঁ, অপটিক স্নায়ুটা কোথায় থাকবে? অপটিক স্নায়ুটা হচ্ছে ওই ঘাসফড়িংয়ের মস্তিষ্কের মধ্যে অপটিক স্নায়ুটা থাকবে। তাহলে আমরা বলতে পারি যে রেটিনুলার কোষ থেকে, এদিকে হচ্ছে রেটিনুলার কোষ, এটা কি এই এক পাশে হচ্ছে কি কোষ বলো? এক পাশে হচ্ছে কি রেটিনুলার কোষ, আর এক পাশে স্নায়ুতন্তু। দেখো, এই স্নায়ুতন্তুটা রেটিনুলার কোষ থেকে গিয়ে মনে করো মস্তিষ্কের অপটিক স্নায়ু, ধরো এটা হচ্ছে মস্তিষ্ক, এর অপটিক স্নায়ু থেকে যুক্ত হবে, এটা অপটিক স্নায়ুতে যুক্ত হবে। এখানে নিচে তো মনে দেখা যাবে না, হ্যাঁ। যাই হোক, আমরা এটা চিন্তা করি যে এই স্নায়ুতন্তুটা মস্তিষ্কে গিয়ে অপটিক স্নায়ুতে যুক্ত হবে। অর্থাৎ এটাতে আমরা কি বুঝতে পারি? এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা মস্তিষ্কে প্রেরণ করতেছে সে কে? স্নায়ুতন্তুটা। তাহলে দেখো, হ্যাঁ, এই যে ওমাটিডিয়ামে যে বিম্বটা তৈরি হবে, বাইরে থেকে যে চিত্রগুলো তৈরি হবে, যে বিম্বটা তৈরি হবে, সেটা মস্তিষ্কে নিয়ে প্রেরণ করা হচ্ছে স্নায়ুতন্তুর কাজ। কারণ অপটিক স্নায়ু মস্তিষ্কের অবস্ট্রাকশনের সাথে যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি এটা স্নায়ুতন্তু। আমরা বলতে পারি যে, আমরা এখানে বলতে পারি স্নায়ুতন্তুর কাজ কি? স্নায়ুতন্তুর কাজ হচ্ছে ওমাটিডিয়ামে, কারণ এটা তো তার সংযোগ আছে, স্নায়ুতন্তুর সাথে মস্তিষ্কের সংযোগ আছে। তা আমরা বলতে পারি এটার কাজ কি? ওমাটিডিয়ামে গঠিত প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করে। মানে এখানে আলো আসার পরে যে বিম্বটা র্যাবডোমে গঠিত হবে, সেটা রেটিনুলার কোষ গ্রহণ করবে, স্নায়ুতন্তুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার বলতেছি কথাটা। এদিক দিয়ে আলোটা ঢুকে র্যাবডোমে প্রতিবিম্বটা গঠিত হবে। এই প্রতিবিম্বর সংবাদটা রেটিনুলার কোষ গ্রহণ করবে, এটা আলোক সংবেদী, মানে আলোটাকে গ্রহণ করবে। তারপর এইটার মাধ্যমে সে, স্নায়ুতন্তুর মাধ্যমে সে মস্তিষ্কের অপটিক স্নায়ুতে পাঠাবে। তো এটাই বলতে পারি যে ওমাটিডিয়ামের মধ্যে যে প্রতিবিম্বটা গঠিত হবে, সেটা মস্তিষ্কে প্রেরণ করা কাজ স্নায়ুতন্তুর কাজ। আচ্ছা, আমি আরেকটা কথা একটু করে বলে দিই সংক্ষিপ্ত আকারে। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর কথা বলা হচ্ছে, এবং এগুলোর সাথে আমাদের কিছু কিছু জিনিস মিল আছে। তো একটা, তুমি পুঞ্জাক্ষীর মধ্যে যে ওমাটিডিয়াম থাকে, এই ওমাটিডিয়ামের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে তুমি এখন জানলা। উপর থেকে নিচ পর্যন্ত কি কি আছে সেটা জানলা। এবং আমাদের মানুষের যে চোখ আছে, চোখের মধ্যে কি কি আছে সেটা তোমরা ক্লাস 10-এ হয়তো বা কিছুটা আইডিয়া আছে, অথবা তোমরা যখন ব্রড সিলেবাস ছিল তখন হয়তো কিছুটা ধারণা ছিল। তো এখন যা পড়লা, এবং এটা অনুসারে আমাদের চোখের সাথে পার্থক্য বা তুলনা করা যেতে পারে। তো তুমি এখানে আলাদা করে নতুন কোনো পড়া না, এখানে একটা পার্থক্য দিয়ে দিছে। পার্থক্যগুলো নতুন কোনো পড়া না, আগের পড়ায়। তো তুমি এটা একটু করে রিডিং দিতে পারো, যেটা বলতেছি যে এখানে আমি যা যা পাইছি এই উপাদানগুলো বলবা, কি কি গঠন উপাদান আছে সেটা বলবা, আর ওইখানে কি কি স্ট্রাকচার আছে, মানে আমাদের চোখে কি আছে? কর্নিয়া আছে, করয়েড আছে, লেন্স আছে, তারপর হচ্ছে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, রেটিনা, এটা তোমরা জানো। তো এই জিনিসগুলো আছে, তোমরা একটু করে রিডিংটা দিবা। তারপরেও আমি যেহেতু পুরো সিলেবাস পড়াবো, যেহেতু ওই স্নায়ুতন্ত্রের সমন্বয় যখন পড়াবো, তখন ওইখানে ওই মানুষের চোখটা যখন পড়ায় দিব, তখন এটার সাথে তুমি তুলনা করতে পারবা। আপাতত একটু করে দেখে রাখবা। তো আমরা আগামী ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে যে এরা কীভাবে প্রতিবিম্বটা গঠন করে সেটা আমরা জানবো। আমাদের ঘাসফড়িংয়ের খুব বেশি হইলে 3টা ক্লাস লাগবে, আর কম হলে 2টা ক্লাসে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।